আসসালামু আলাইকুম। আজকে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং এর অন্য একটি ক্লাস নিয়ে আসছি, যেটার মধ্যে আজকে আমরা অন্য একটা কম্পোজিশন ফ্রি হ্যান্ড রাইট করব, যেটা হচ্ছে কি ডিউটিস অফ এ স্টুডেন্ট বা একটা ছাত্রের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে। তো দেখো ভাইয়া, তুমি যদি কোনো একটা জিনিস বা কোনো একটা টপিক সম্পর্কে তুমি ফ্রি হ্যান্ড রাইট করতে চাও ইংরেজিতে, তো তুমি আহ, সবার আগে তোমার যে জিনিসটা জানা দরকার এটা হচ্ছে ওই টপিকসটার উপর একটা বাংলা ধারণা থাকা দরকার। তো আমি এখানে কি করলাম দেখো তো, এই যে ডিউটিস অফ স্টুডেন্টস, এই যে রচনাটা বা কম্পোজিশনটা, এটা সম্পর্কে বাংলা একটা প্যারা আমরা এখানে লিখে নিছি আর কি। তো এটার উপরেই আমরা কিন্তু ফ্রি হ্যান্ড রাইটটা করব। কারণ তুমি যখন একটা জিনিস ইংরেজিতে লিখতে চাইবা, তার মানে কি এটা সম্পর্কে বাংলা একটা ধারণা তোমার মনের মধ্যে আসতে হবে। সো আমরা কি করলাম, একটা বাংলা ধারণা নিয়ে নিলাম ছাত্রর এটা দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে। তো এখন তুমি কি করবা, এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখবা। কেন স্ক্রিনশট নিবা? কারণ দেখো, আমি তোমাকে এই কম্পোজিশনটা যে বাংলাটা লিখছি, এখান থেকে প্রত্যেকটা লাইন একটা একটা করে তুমি কিভাবে ইংরেজিতে লিখতে পারো, এটা তোমায় আমি দেখাবো। হ্যাঁ, তো তুমি এখানে কি করবা, দেখো এইখানে এই যে লাইনগুলো আছে, এই লাইনগুলোর মধ্যে অনেক ওয়ার্ড থাকতে পারে যেটা তুমি জানো না। তুমি এই ওয়ার্ডগুলো খাতার মধ্যে নোট করে নিবা। তারপর আমার ক্লাসটা শেষ করার পরে তুমি কি করবা, এই সম্পূর্ণ স্ক্রিনশটটা নেওয়ার পরে ওই স্ক্রিনশটটা বাংলাটা তুমি দেখে দেখে এটাকে কী করবা, ইংরেজিতে নিজে নিজে ট্রান্সলেট করবা এবং তুমি রচনাটা ইংলিশে ফ্রি হ্যান্ড রাইট করবা। এই জন্য তুমি একটা এসএস নিয়ে নাও। ঠিক আছে? তো চলো আমরা কি করি, এটা সুন্দর করে ট্রান্সলেট করার চেষ্টা করি, বা আমরা কি করব এখন, এই ডিউটিস অফ এ স্টুডেন্ট যে কম্পোজিশনটা আছে, এটা একটা একটা লাইন করে আমরা ট্রান্সলেট করব। তো প্রথমে কি বলছে দেখো, একজন শিক্ষার্থী আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। তো তুমি যদি এই লাইনটা পড়ো, তুমি খুব সহজে বুঝে যাবা যে এটা একটা বর্তমানকালের বাক্য। এখন এই যে বর্তমানকালের বাক্য, এই বাক্যটার মধ্যে সাবজেক্ট কি ভাইয়া? একজন শিক্ষার্থী। তো একজন শিক্ষার্থী মানে তুমি কি জানো? এ স্টুডেন্ট। এ স্টুডেন্ট। তুমি কিন্তু এখানে সাবজেক্ট বসাই দিছো। তো সাবজেক্ট যে আগে বসাবো, দেখো এক একটা বাক্যের ক্ষেত্রে কিন্তু এক একটা গঠন হয়। তুমি খুব সহজে এই বাক্যটা দিকে যদি তাকাও, তুমি দেখতে পাবা কি এটা একটা বর্তমানকালের বাক্য, এবং বাক্যটা জাস্ট একটা বর্ণনামূলক বাক্য, কোনো রকম প্রশ্নবোধক, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি এরকম কোনো বাক্য না। তো বর্ণনামূলক বাক্য বা অ্যাসার্টিভ বাক্য যদি হয়, তো আমরা কি করি, আগে সাবজেক্ট দিই, তারপর ভার্ব নিয়ে কাজ করি। তো সাবজেক্ট দিলাম। এখন দেখো ভাইয়া, আমাদের সমাজের মানে কি? আওয়ার সোসাইটি, এটা তো অবিচ্ছেদ্য অংশ। এটা একটা অর্থ ইংরেজি আছে, কিন্তু তুমি যদি খেয়াল করো তুমি দেখবা এই বাক্যের মধ্যে কোনো রকম মেইন ভার্ব নেই। তো আমরা কি জানি, যদি বাক্যের মধ্যে কোনো রকম মেইন ভার্ব না থাকে, তখন আমরা অক্সিলারি ভার্বের সাহায্যে কি করি, আমরা এটার কাজটা চালাই নেই আর কি। তো এখন বর্তমানকালের বাক্যে সাবজেক্ট কি আছে? একজন শিক্ষার্থী, যেহেতু সিঙ্গুলার, তো আমরা অক্সিলারি ভার্ব হিসেবে এখানে ইজ দিব। এ স্টুডেন্ট ইজ, একটা স্টুডেন্ট হলো কি অবিচ্ছেদ্য অংশ কোথাকার? আমাদের সমাজের। তো ভাইয়া, অংশ ইংরেজি তুমি কি জানো? অংশ ইংরেজি হচ্ছে ভাইয়া পার্ট। পার্ট ইংরেজি হচ্ছে কি, সরি, পার্ট অর্থ হচ্ছে অংশ, আর অবিচ্ছেদ্য মানে কি, যেটা বিচ্ছেদ করা যায় না, এটার ইংরেজি হচ্ছে ইন্টিগ্রাল। ইন্টিগ্রাল মানে অবিচ্ছেদ্য অংশ। ঠিক আছে? আচ্ছা, তো এ স্টুডেন্ট ইজ একটা অবিচ্ছেদ্য অংশ কোথাকার? আমাদের সমাজের না? তো আমাদের সমাজের মানে কি? অফ আওয়ার সোসাইটি, বুঝো? আমাদের সমাজ মানে কি ভাইয়া তুমি জানো? দেখো আমি তোমাকে দেখাচ্ছি একটু। সোসাইটি অর্থ কি? সোসাইটি মানে হচ্ছে সমাজ। আর আওয়ার সোসাইটি মানে কি ভাইয়া? আওয়ার সোসাইটি হচ্ছে আমাদের সমাজ। তো এখানে কিন্তু আমাদের সমাজ বলে নাই, বলছে কি আমাদের সমাজের। এই যে বাংলায় শেষে কি উচ্চারণ আছে? এর উচ্চারণ আছে। তো যদি এর উচ্চারণ হয়, ইংরেজিতে আমরা সামনে কি করি ভাইয়া? অফ ইউজ করি, যে অফ আওয়ার সোসাইটি মানে কি আমাদের সমাজের। দেখতে পাচ্ছ? আচ্ছা, অফ আওয়ার সোসাইটি। এই যে অফ আওয়ার সোসাইটিটা আমরা দিলাম এখানে। তো আমরা যদি অফ আওয়ার সোসাইটি লিখি, এখন অফ আওয়ার সোসাইটি লিখলাম না আমাদের সমাজের, তো এই যে অবিচ্ছেদ্য অংশটা লিখতেছো না ভাইয়া, আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ যে ইন্টিগ্রাল পার্ট, এটার আগে আমরা দা বসাবো। কারণ এই আমাদের সমাজের এই অংশটা কি একটা নির্দিষ্ট, মানে অফ যখন আমরা ইউজ করি, তখন অফের আগের যে ওয়ার্ডটা এর সামনে কি বসে? দা বসে। তো আমরা কি লিখবো? এ স্টুডেন্ট ইজ দা, একটা ছাত্র হলো, ইজ দ্য অবিচ্ছেদ্য অংশ মানে কি? ইন্টিগ্রাল পার্ট। ইন্টিগ্রাল পার্ট কোথাকার? অফ আওয়ার সোসাইটি। অফ আওয়ার সোসাইটি। তো এখন দেখো,
এই যে অফ আওয়ার সোসাইটি বা অফ দেখতেছো না, এই অফের কারণে কিন্তু এই দাটা বসছে। এই যে অফের সামনে যে নাউনটা দেখতেছো না, এটার সামনে দা বসছে কেন? এই অফের কারণে। সো আমরা কি বলবো? এ স্টুডেন্ট ইজ দ্য ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার সোসাইটি। তারপর কি বলছে দেখো, তারপরে বললো যে সে ভবিষ্যতের নেতা, রাষ্ট্রনায়ক, ডাক্তার, প্রকৌশলী, শিক্ষক ইত্যাদি। তো এখন একটা জিনিস খেয়াল করো ভাইয়া, ভবিষ্যৎ ইংরেজি তুমি কি জানো? ফিউচার। ভবিষ্যৎ ইংরেজি হচ্ছে ফিউচার, কিন্তু এখানে বলছি কি ভবিষ্যতের, এই যে এর যুক্ত করছে, সো আমরা ইংরেজিতে অফ যুক্ত করব। অফ ফিউচার মানে কি? ভবিষ্যতের। নেতা ইংরেজি তুমি কি জানো? লিডার। নেতা ইংরেজি তুমি জানো লিডার। রাষ্ট্রনায়ক ইংরেজি হচ্ছে স্টেটসম্যান। রাষ্ট্র ইংরেজি হচ্ছে স্টেট, আর নায়ক টোটালি একসাথে রাষ্ট্রনায়ক কি হবে? স্টেটসম্যান। ডাক্তার ইংরেজি তুমি জানো যে ডাক্তার, কিন্তু প্রকৌশলী মানে কি ভাইয়া? ইঞ্জিনিয়ার। প্রকৌশলী মানে কি? ইঞ্জিনিয়ার। শিক্ষক মানে টিচার, আর ইত্যাদি হচ্ছে ইটিসি। তো অর্থগুলো তুমি যদি জানো, এখন তুমি বাক্যটা কিভাবে গঠন করবা? তুমি একটু বাক্যটা দেখে থাকাও, এখানে কার সম্পর্কে এতগুলা কথা বলা হয়েছে? কে এগুলা? ভবিষ্যতের। সে না, তো সে হচ্ছে সাবজেক্ট হি। এখন দেখো সে এতগুলা ভবিষ্যতের এইসব যে প্রফেশন, এগুলা হচ্ছে সে নিজেই। ঠিক আছে? তো এখন এই বাক্যটার মধ্যে খেয়াল করলে তুমি দেখবা ভার্ব নাই, মানে কোনো রকম কাজ নাই। তো অক্সিলারি ভার্বের সাহায্যে করে নিব। আমরা কি লিখব? হি ইজ। হি ইজ, সে হচ্ছে কি? এই যে নেতা, রাষ্ট্রনায়ক, ডাক্তার, এগুলো লিখবো না। তো সবার শেষে কি লিখবো ভাইয়া? সে ভবিষ্যতের, অফ ফিউচার। এই যে অফ ফিউচার দিতেছি না, তাই আমরা এখানে কি লিখলাম? যে হি ইজ দা দিলাম। দা দেওয়ার পরে আমরা এই যে নেতা, রাষ্ট্রনায়ক, শিক্ষক, প্রকৌশলী, এগুলো না সব দিব। দেওয়ার পরে শেষে কি লিখবো? অফ ফিউচার, কারণ তারা হচ্ছে ভবিষ্যতের এগুলা। তো এই যে এইসব নাউন, নাউনের পূর্বে আমরা দা বসেছি কেন? এই যে অফ দেখতেছো না, এই অফের কারণে। ঠিক আছে? আচ্ছা, হি ইজ দ্য লিডার। হি ইজ দ্য লিডার। তারপরে স্টেটসম্যান। স্টেটসম্যান। ডাক্তার মানে ডক্টর। তারপর ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার। তারপরে কি? টিচার ইত্যাদি, মানে কি? ই টি সি ইত্যাদি। ঠিক আছে? দিলাম। তো কোথাকার? অফ ফিউচার মানে কি? ভবিষ্যতের। ইটিসি অফ ফিউচার, ভবিষ্যতের। ওকে, আচ্ছা। তো তারপরের বাক্যটা কি বলছে দেখো, সে পড়াশোনা, অভিজ্ঞতা ও অনুশীলনের মাধ্যমে এই দায়িত্বগুলো কাঁধে তুলে নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করে। বাক্যটা তুমি দেখে বুঝতেছো এটা হচ্ছে একটা বর্তমানকালের বাক্য, যেটার মধ্যে সাবজেক্ট হিসেবে তুমি কি দেখতেছো ভাইয়া? সে। তো কাজটা কি তার ভাইয়া? দেখো সে কি করে? প্রস্তুত করে। এটা হচ্ছে তার কাজ, সে প্রস্তুত করে। এখন কথা হচ্ছে প্রস্তুত করা যে ভার্বটা, এই প্রস্তুত করা ভার্বটা মানে কি ভাইয়া? প্রিপায়ার। প্রিপেয়ার অর্থ কি? প্রস্তুত করা। সে প্রস্তুত করে। ভাইয়া কাকে প্রস্তুত করে? এখানে দেখো প্রস্তুত করে কাকে? নিজেকে। বুঝো? সে প্রস্তুত করে কাকে? নিজেকে। এখন আমরা যদি বলি যে কেন প্রস্তুত করে, তুমি কিন্তু উত্তরটা পাবা যে এই দায়িত্বগুলো কাঁধে তুলে নেওয়ার জন্য। তারপরে আমরা কিন্তু এই যে বাকি অংশটা দেখতেছি না, এই অংশটা দিতে পারি। তো আমরা একটা কাজ করি, আমরা যেতটুকু আমরা প্রশ্ন করে পাইলাম মানে সিরিয়ালে, এটাকে আমরা কমপ্লিট করি। যেহেতু এটা সাধারণ বাক্য বর্তমানকালের, আমরা আগে সাবজেক্ট বসাবো সে, ধরলাম কি? হি। তারপরে ভার্ব মানে কি? প্রস্তুত করা। হি প্রিপেয়ার দিলাম, প্রিপেয়ার। এখন দেখো সাবজেক্টটা কি আছে ভাইয়া? থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার। সো আমরা কি করব? ভার্বের সাথে এস যুক্ত করে দিব। হ্যাঁ, হি প্রিপেয়ারস, সে কি প্রস্তুত করে? ভাইয়া কাকে প্রস্তুত করে? নিজেকে। নিজেকে মানে কি? সে যেহেতু নিজেকে প্রস্তুত করে, তো তার ক্ষেত্রে মানে হি সাবজেক্টের ক্ষেত্রে নিজেকে কি হবে ভাইয়া? হিমসেলফ। হিমসেলফ, সে নিজেকে কি করে? প্রস্তুত করে। আচ্ছা, সে নিজেকে প্রস্তুত করে কেন? একটা এই দায়িত্বগুলো কাঁধে তুলে নেওয়ার জন্য, মানে কি? কাঁধে তুলে নেওয়ার জন্য। বা কাঁধে তুলে নেওয়া, কাঁধ ইংরেজি তুমি কি জানো? শোল্ডার। কাঁধ ইংরেজি তুমি কি জানো? শোল্ডার। তো এটা হচ্ছে একটা নাউন। যদি এটা ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন কি হবে এটা অর্থটা? যে কাঁধে তুলে নেওয়ার বা কাঁধে তুলে নেওয়া। এখন দেখো এখানে কি আছে? কাঁধে তুলে নেওয়ার জন্য।
তো তুমি যদি ফর ইউজ করো তো তখন তুমি কি করবা, ফর শোল্ডার দিছো না, ভার্ব হিসেবে যদি শোল্ডার ব্যবহৃত হয় ফর শোল্ডারিং হবে, মানে ফর একটা প্রিপোজিশন না, তো প্রিপোজিশনের পরে কি হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তো তুমি কাঁধে তুলে নেওয়ার জন্য এটা ইউজ করতে পারো, কিংবা এই কথাটাকে তুমি অন্যভাবেও লিখতে পারো যে কাঁধে তুলে নিতে। তো যদি কাঁধে তুলে নিতে হয় তখন তুমি কি ব্যবহার করবা, টু শোল্ডার। টু শোল্ডার মানে কি, কাঁধে তুলে নিতে। তো হি প্রিপেয়ার্স হিমসেলফ টু শোল্ডার, সে নিজেকে প্রস্তুত করে কাঁধে তুলে নিতে। কি কাঁধে তুলে নিতে ভাইয়া, দায়িত্বগুলো। তো দায়িত্ব ইংরেজি কি ভাইয়া, রেসপন্সিবিলিটিস। দায়িত্ব মানে কি, রেসপন্সিবিলিটি, আর দায়িত্বগুলো হচ্ছে কি, রেসপন্সিবিলিটিস। ওকে, এখন দেখো বলছে কি এই দায়িত্বগুলো, দেখো ভাই এই যে দায়িত্বগুলো, এই কথাটা দ্বারা কি বুঝাইতেছে, এই কথাটা দ্বারা বুঝাইতেছে এই দায়িত্বগুলোকে। তো এটা বর্তমানকালের না, যদি অনেকগুলাকে বোঝাই এরকম ভাবে তখন কি হয়, দিস। আর যদি একটাকে বোঝাই তখন কি হয়, এই দিস হয়। একটাকে বোঝালে দিস, আর অনেকগুলাকে বোঝালে দিস হয়। আর যদি অতীতকালের একটাকে বোঝাই তখন হয় দ্যাট, আর অতীতকালের অনেকগুলোকে বোঝালে তখন কি হয়, দোস। ঠিক আছে, তো এখানে যেহেতু বর্তমান কালের অনেকগুলো দায়িত্বকে বুঝাইতেছে, সো আমরা কি করবো ভাইয়া, দিস দায়িত্ব দিব। হ্যাঁ, টু শোল্ডার এই দায়িত্বগুলো মানে কি, দিস রেসপন্সিবিলিটিস, দিস রেসপন্সিবিলিটিস। হ্যাঁ, এই দায়িত্বগুলো সে কি করে, কাঁধে তুলে নেওয়ার জন্য সে কি নিজেকে প্রস্তুত করে। এখন যে বাকি পার্টটা আছে, এই বাকি পার্টটার দিকে তুমি একটু থাকাও। কি বলছে, পড়াশোনা, অভিজ্ঞতা ও অনুশীলনের মাধ্যমে। এখানে খেয়াল করো ভাইয়া, সে যে কাজগুলো করে এই কাজগুলো এই পড়াশোনা, অভিজ্ঞতা এবং অনুশীলনের মাধ্যমে করে। তো যদি কোনো কিছুর মাধ্যমে করা হয় তখন তুমি একটা প্রিপোজিশন অ্যাড করে এই বাক্যগুলো, এই যে শব্দগুলোকে এই বাক্যটার সাথে তুমি অ্যাড করতে পারো। দেখো তুমি মাধ্যমে মানে কি, বাই দিয়েও তুমি মাধ্যমে এই কথাটাকে অ্যাড করতে পারো এই লাইন শব্দগুলোকে, বা তুমি থ্রো দিয়েও করতে পারো, THROUGH, থ্রো। এই দুইটা প্রিপোজিশন থেকে যে কোনো একটা প্রিপোজিশন দিয়ে তুমি কি করতে পারো ভাইয়া, এই শব্দগুলোকে এই বাক্যটার সাথে যুক্ত করতে পারো। আমরা যদি থ্রোকে এখানে সিলেক্ট করি, THROUGH, থ্রো, কি করে ভাইয়া, এই কিসের মাধ্যমে, থ্রো পড়াশোনা। পড়াশোনা ইংরেজি কি ভাইয়া, স্টাডি। পড়াশোনা ইংরেজি হচ্ছে স্টাডি, অভিজ্ঞতা মানে কি ভাইয়া, এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স। তারপর বলছে এবং অনুশীলন, অ্যান্ড অনুশীলন ইংলিশ কি ভাইয়া, প্র্যাকটিস, অ্যান্ড প্র্যাকটিস। ঠিক আছে, আমরা কিন্তু এটা যুক্ত করে দিলাম। তো দেখো তারপরের বাক্যটা কি বলছে, সে সকলের ভালোবাসা ও অনুপ্রেরণা পায়। তো ভাই এখানে সাবজেক্ট হচ্ছে সে, এবং তার যে ভার্বটা তুমি খুঁজলে কেন কি পাবা, পাই। পাই মানে কি, গেট মানে কি, পাওয়া। ঠিক আছে, তো সে সকলের ভালোবাসা ও অনুপ্রেরণা পায়। তো সাবজেক্ট আছে, ভার্ব আছে, আমরা লিখি হি গেট। তো যেহেতু সাবজেক্ট থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, আমরা কি হবে, ভার্বের সাথে এস যুক্ত করে দিলাম। কি হবে ভাইয়া, হি গেটস। সে কি পায়, সে পায় কি, লাভ, ভালোবাসা পায় এবং অনুপ্রেরণা পায়। তো আমরা কি লিখব, হি গেটস লাভ, সে ভালোবাসা পায়, এবং মানে অ্যান্ড অনুপ্রেরণা পায়। অনুপ্রেরণা মানে কি ভাই, ইন্সপায়ারেশন, ইন্সপায়ারেশন। সে কি পায় ভাই, অনুপ্রেরণা পায়। কার কাছ থেকে, সকলের। সকল ইংলিশ হচ্ছে ভাই অল, আর সকলের মানে কি, অফ অল, সকলের। হি গেটস লাভ অ্যান্ড ইন্সপায়ারেশন অফ অল। ঠিক আছে, সবার কাছ থেকে সে কি পায়, এগুলা পায়, বা ফ্রম অল দিতে পারো, বা সবার কাছ থেকে, এরকমটা বোঝাইতেছে। হ্যাঁ, তো তুমি তোমার মতো করে সুন্দর করে লিখে নিবা। তারপর কি বলছে দেখো, তাই। তাই ইংরেজি কি ভাইয়া তুমি জানো, সো। ওকে, তার শুধু পড়াশোনা করাই উচিত নয়, বরং সমাজের বিষয়গুলো খতিয়ে দেখা এবং সেগুলো সমাধানে সাহায্য করা ও কর্তব্য। একটা জিনিস তুমি একটু সুন্দর করে খেয়াল করো, এখানে কি বলছে যে তার শুধু পড়াশোনা করা উচিত নয়, মানে এখানে তার দুইটা কাজ করার কথা বলতেছে। শুধু যে একটা হচ্ছে শুধু পড়াশোনা করা, এটা না মধ্যে তার সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং তাকে কি করতে হবে, অন্যান্য জিনিসগুলো দেখতে হবে, যে সমাজের বিষয়গুলো খতিয়ে দেখতে হবে।
তো তাকে কয়টা কাজ করতে হবে? একটা হচ্ছে শুধু পড়াশোনা না, মানে পড়াশোনা করতে হবে, সেই সাথে কি সমাজের বিষয়গুলো খতিয়ে দেখতে হবে। তার দুইটা কাজ করতে হবে, শুধু একটা করলে সীমাবদ্ধ না। এই ধরনের যদি বাক্যগুলো তুমি লিখো, তুমি নট অনলি বাট অলসো দিয়ে লিখতে পারো। নট অনলি দিয়ে কি লিখবা? বাট অলসো। তো এই জিনিসটা মানে কি আমি বোঝাচ্ছি। ধরো আমি তোমায় বললাম তুমি চা পছন্দ করো নাকি কফি পছন্দ করো? তখন তুমি বললা যে আমি শুধু চাই পছন্দ করি না, বরং কফিও পছন্দ করি, মানে কি দুইটাই তুমি পছন্দ করো, শুধু একটা না। তখন তুমি কি লিখবা? নট অনলি চা বা নট অনলি টি বাট অলসো কফি, মানে কি তুমি দুটোই পছন্দ করো। তো নট অনলি টি বাট অলসো কফি তুমি এভাবে লিখতে পারো। হ্যাঁ, তো আমরা এই বাক্যটাকে যদি আমরা ট্রান্সলেট করার চেষ্টা করি বা ইংরেজিতে লিখি, তখন আমরা কি লিখবো দেখো। আমরা প্রথমত সো দিলাম, মানে তাই, সাবজেক্টকে সে, সো হি। এখন দেখো তার কি বলছে, এবং সেগুলো সেগুলো সমাধানে সাহায্য করাও কর্তব্য। তার কাছে অনেকগুলো কাজ আছে। তো তার মেইন এখানে ভার্বটা কোনটা ভাইয়া? দেখো এখানে যেটা বলছে যে তার শুধু পড়াশোনা করাই নয়, বরং আম, সমাজের বিষয়গুলো খতিয়ে দেখা এবং সেগুলো সমাধানে সাহায্য করাও কর্তব্য। তার কাজ কয়টা এখানে? পড়াশোনা করা, খতিয়ে দেখা এবং সেগুলো সমাধানে সাহায্য করা, এটা হচ্ছে কাজ। তো এগুলা হচ্ছে কি তার কর্তব্য, বা কর্তব্য ইংরেজি তুমি কি জানো? ডিউটি। তো আমরা কি বলবো যে তার আছে একটা কর্তব্য আছে। তার কি আছে? একটা কর্তব্য আছে। হি হ্যাজ আ ডিউটি। হি হ্যাজ এ ডিউটি। তার কি আছে? একটা কর্তব্য আছে। এই কর্তব্যটা শুধু পড়াশোনা না, বরং কি এই দুইটা জিনিসও সাথে আছে। তো আমরা কি লিখবো? হি হ্যাজ এ ডিউটি, তার একটা কর্তব্য আছে। নট অনলি, নট অনলি পড়াশোনা, নট অনলি স্টাডি, মানে কি শুধু পড়াশোনাই নয়, নট অনলি স্টাডি, পড়াশোনা করা, ঠিক আছে? নট অনলি স্টাডি, শুধু পড়াশোনাই নয়, বরং, তো আমরা বরং এর পরিবর্তে কি লিখবো ভাইয়া? বাট অলসো, তার একটা কর্তব্য আছে যেটা শুধু পড়াশোনা নয়, সেই সাথে, বা বাট অলসো দিয়ে আমরা কি লিখবো? কি কি ভাইয়া? সমাজের বিষয়গুলো খতিয়ে দেখা। তো দেখা কি হবে? খতিয়ে দেখা। বাট অলসো খতিয়ে দেখা আমরা কি লিখতে পারি? টু লুক, বা খতিয়ে, বাট অলসো, আচ্ছা টু লুক না দিয়ে আমরা শুধু লোক লিখতে পারি। বাট অলসো, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে দেখো, এখানে যে ভার্বটা দিব, এই ভার্বটা যেরকম পরের ভার্বটা আমরা কি ঠিক একই রকম দিব। তো আমরা কি লিখতে পারি? পড়াশোনা, আমরা যদি এই ভার্বটার সাথে একটু আইএনজি যুক্ত করে দিই, যে নট অনলি স্টাডিং, না আইএনজি যুক্ত করলে কেমন দেখায়? সো হি হ্যাজ এ ডিউটি নট অনলি স্টাডি, আমরা কি লিখতে পারি? টু স্টাডি লিখতে পারি, মানে কি পড়াশোনা করতে বা পড়াশোনা করা এরকমটা বোঝাই। বাট অলসো কি? বাট অলসো টু লোক, আচ্ছা এখানে টু যে দিতেছি না, টু না দিলেও চলবে, শুধু স্টাডি দিলেও চলবে। হ্যাঁ, এখানে শুধু লোক দিলেও চলবে। তো দেখো নট অনলি টু স্টাডি, শুধু পড়ালেখা নয়, বাট অলসো টু লোক, মানে দেখাশোনা করা। কি দেখাশোনা করা ভাইয়া? সমাজের বিষয়গুলো, সমাজের কি বিষয়গুলো। তো বিষয়গুলো মানে কি? টু লোক দ্য ম্যাটার, বিষয়গুলো ইংলিশ কি ভাই? ম্যাটার। আর বিষয়গুলো বলছে যেহেতু ম্যাটার্স হবে, দ্য ম্যাটার্স, টু লোক দ্য ম্যাটার্স, বিষয়গুলো দেখা বা কোথায় দেখা একই কথা। কি কোথাকার? সমাজের। তো আমরা কি লিখবো? অফ সোসাইটি, অফ সোসাইটি। এই যে দেখো অফ আছে না, তাই এর সামনের যে নাউনটা, এটার আগে কি বসছে ভাই? দা বসছে। হ্যাঁ, অফ ম্যাটার্স, সরি দ্য ম্যাটার্স অফ সোসাইটি, মানে কি এই সমাজের যে বিষয়গুলো আছে এগুলা দেখা, তারপর পড়াশোনা করা, এগুলা দেখা, এবং অ্যান্ড কি করা? সেগুলো সমাধানে সাহায্য করা। অ্যান্ড টু হেল্প, যেহেতু এটা তো টু দিছি, এটা তো টু দিছি, আমরা এখানে কি দিব? টু হেল্প, সাহায্য করা। কোথায়? সমাধানে। তো ভাই সমাধান এ, টু হেল্প, আমরা কি দিতে পারি? টু হেল্প, এখানে সলভ না ভাইয়া, আমরা সলভিং দিতে পারি। দেখো টু হেল্প, সমাধান এ সাহায্য করা, টু সলভ, সমাধানে, টু হেল্প সাহায্য করা দরকার, টু সলভ। আচ্ছা এখানে এটা না দিয়ে আমরা একটা কাজ করতে পারি। দেখো এখানে যদি, এই যে দেখো এখানে টু হেল্প মানে কি সাহায্য করা, এখানে আরেকটা ভার্ব কিন্তু ভাই সমাধানে। তো একটা ভার্ব দিছি না, যখন আরেকটা ভার্ব আমরা দিব এখানে, এই ভার্বটার সাথে আমরা আইএনজি যুক্ত করে দিতে পারি। একটা জিনিস মনে রাখো, হ্যাঁ, যে সমাধানে। এখন দেখো সলভ না, টু হেল্প সলভ
মানে কি, SOLVE সলভ মানে কি সমাধান করা। তো এখানে সমাধানে একটা ভার্ব দিলাম, এখানে এটা পরপর যদি আরেকটা ভার্ব দিই আমরা কি করতে পারি ভাইয়া, ওই ভার্বটার সাথে আইএনজি যুক্ত করে দিতে পারি। টু হেল্প সলভিং লিখবো। টু হেল্প সলভিং কি, সেগুলো ইংলিশ কি ভাইয়া, এই যে দিস মানে কি, এগুলা আমরা কি করতে পারি, সমাধানে দিস লিখতে পারি বা দ্যাম লিখতে পারি। তো আমরা দিস লিখলে খুব সুন্দর হয়, যেহেতু এখানে কি এই যে যে বিষয়গুলোকে সলভ করবে এগুলা বস্তুবাচক, তাই আমরা দিস লিখলাম, ঠিক আছে। তো এগুলাকে আমরা সমাধান করতে পারি। ওকে, তাহলে এখানে কি দাঁড়ালো কথাটা তুমি একটু দেখো, যে তাই এই জন্য কি দিলাম আমরা, সো দিলাম। তারপর তার শুধু পড়াশোনা করা উচিত নয়, তার শুধু পড়াশোনা করা উচিত নয়, বরং সমাজের বিষয়গুলো খতিয়ে দেখা এবং সেগুলো সমাধানে সাহায্য করাও কর্তব্য। তার মূলত কি আছে, একটা কর্তব্য আছে। তো আমরা কি লিখলাম, হি হ্যাজ এ ডিউটি, তার কি একটা কর্তব্য আছে। দেখো এখানে যে বাংলাটা দেখতেছো না, এই বাংলাটা হুবহু কিন্তু তুমি মনে করো যদি ট্রান্সলেট করতে চাও অনেক সময় কি করতে পারবা, তুমি দেখবা অনেকটা ট্রাভেলের মধ্যে পড়ে গেছো। সো তুমি চেষ্টা করবা কি এটার অল্টারনেটিভ হিসেবে একদম সিমিলার মানে কাছাকাছি একটা মিনিং দাঁড় করানো। যেমন এখানে দেখো হি হ্যাজ এ ডিউটি, তার একটি কর্তব্য আছে, এটা কিন্তু এখানে নাই। কিন্তু এই কথাটা দ্বারা কিন্তু এটাকেই মূলত মেনশন করতেছে যে তার এই কাজগুলো করা একটা কর্তব্য। তো এই কাজগুলো কর্তব্য, মানে এই কাজগুলো করা তার কর্তব্য, যে কথা হি হ্যাজ এ ডিউটি এইগুলো করতে একই কথা। মানে হি হ্যাজ এ ডিউটি মানে কি, তার একটা কর্তব্য আছে, তার একটা কর্তব্য আছে কি করা, শুধু পড়াশোনা করা না, তার নট অনলি স্টাডি, নট অনলি টু স্টাডি বা নট অনলি স্টাডি একই কথা, মানে কি শুধু পড়াশোনা করা না, সেই সাথে বা বরং, বাট অলসো মানে কি বরং বা সেই সাথে কি করা, সমাজের বিষয়গুলো খতিয়ে দেখা। তো ভাই এখানে বার্ব কোনটা ভাইয়া, এই বার্ব হচ্ছে এখানে দেখা। তো এই জন্য আমরা কি দিব, টু লোক মানে কি দেখা বা লোক, দ্য ম্যাটার্স, এখানে তুমি বার্বটার সাথে আইএনজিও দিতে পারতো, যে লুকিং দ্য ম্যাটার, ঠিক আছে, একই অর্থ প্রকাশ করতো। টু লুক দ্য ম্যাটার অফ সোসাইটি, দ্য ম্যাটার অফ সোসাইটি মানে কি ভাইয়া, সমাজের বিষয়গুলো কি দেখা, এবং অ্যান্ড সেগুলো সমাধানে সাহায্য করা, বা সেগুলো মানে কি এই যে দিস সবার পরে দিছি, সাহায্য করা মানে কি টু হেল্প বা হেল্পিং দিলাম। আমরা কিন্তু এই লাইনটাকে চাইলে এভাবে লিখতে পারতাম যে হেল্পিং মানে সাহায্য করা, টু সলভ মানে কি সমাধান করতে, টু সলভ দিস, এইভাবেও আমরা লিখতে পারতাম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো পরের লাইনটার মধ্যে আমরা যাই। দেখো ভাইয়া তুমি একটা বাক্যকে অনেকভাবে সুন্দর করে সাজাইতে পারো। হ্যাঁ, কোনো ধরা বাঁধা নিয়ম নাই যে তোমাকে এইভাবে করতে হবে, যেভাবে তুমি অর্থটা প্রকাশ করতে পারো তুমি এইভাবেই চেষ্টা করবা। আমরা তো এখনো মনে করো কি বিগিনার, সো আমরা কি করব, চেষ্টা করবো ভাইয়া, এবং প্র্যাকটিস করো, তুমি এক সময় খুব সুন্দর করে তুমি কি করতে পারবে ভাই, ফ্রি হ্যান্ড রাইট করতে পারবে। একজন শিক্ষার্থীর প্রথম কর্তব্য হলো পড়াশোনা করা। দেখো এখানে ভাইয়া একটা জিনিস খেয়াল করো, যে হলো কথাটা দিছে না, হলো কথাটা মানে কি, ইংরেজিতে আমরা এটাকে কি বলি ভাইয়া, ইজ বলি। হলো ইংরেজিতে ইজ আছে, এম আছে, আর এগুলোর অর্থ প্রকাশ করে। তো একজন শিক্ষার্থীর প্রথম কর্তব্য মানে কি ভাইয়া, ফার্স্ট ডিউটি। আর একজন শিক্ষার্থীর এই পুরাটা মিলে কি ভাই একটা সাবজেক্ট। তা আমরা এটাকে কি লিখতে পারি, একজন শিক্ষার্থীর না, তো একজন শিক্ষার্থী মানে কি, এ স্টুডেন্ট। এ স্টুডেন্ট মানে হচ্ছে একজন শিক্ষার্থী, কিন্তু এখানে কি বলছে, একজন শিক্ষার্থীর, মানে একটু উচ্চারণটা তুমি যদি বড় করো দেখবা শেষে বাংলায় এর যুক্ত হয়েছে, একজন শিক্ষার্থী, যার কারণে আমরা ইংরেজিতে সামনে অফ যুক্ত করতে পারি, অফ এ স্টুডেন্ট মানে কি একজন শিক্ষার্থী। তো যদি আমরা অফ এ স্টুডেন্ট যুক্ত করি, দেখো একজন শিক্ষার্থীর কি এটা প্রথম কর্তব্য না ভাইয়া, তো প্রথম কর্তব্যটা তুমি যদি এখানে লিখো কি হবে ভাইয়া, ফার্স্ট ডিউটি। ফার্স্ট, FIRST, ফার্স্ট ডিউটি। ফার্স্ট ডিউটি মানে কি, কর্তব্য, প্রথম কর্তব্য। এই যে ফার্স্ট ডিউটি দেখতেছো না, এখন ফার্স্ট ডিউটি কার, অফ স্টুডেন্ট না, এটা যখন দিব এই যে অফ, যেহেতু এখানে ব্যবহার করা হবে অফের সামনে কি, এখানে ফার্স্ট ডিউটি বসবে। সো আমরা ফার্স্ট ডিউটিটাকে কি বসাবো ভাই, দা বসাবো। এটা আমরা বারবার দেখতেছি এই ব্যবহারটা। হ্যাঁ, দা ফার্স্ট ডিউটি, দ্য ফার্স্ট ডিউটি মানে কি, প্রথম ডিউটি কার, অফ এ স্টুডেন্ট, অফ এ স্টুডেন্ট। একটা ছাত্রের বা একটা শিক্ষার্থীর প্রথম কর্তব্য হলো মানে কি, ইজ দিব। এখন এই যে এত বড় সাবজেক্টটা, এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল, এটা বুঝবো কিভাবে, দেখো ভাইয়া এই যে এখানে কি বলছে,
এখানে মেন কাজ কোনটা ভাইয়া, মানে সাবজেক্টটা কোনটা, স্টুডেন্ট নাকি ছাত্রের কর্তব্য, কোনটা ছাত্রের কর্তব্য না? তো ছাত্রের কর্তব্য কি প্রথম কর্তব্য, মানে কি একটা কর্তব্যকে বোঝাচ্ছে। সো এত বড় সাবজেক্টের যে ভাবটা এটা হচ্ছে সিঙ্গুলার, তাই আমরা কি বসালাম, এই হলোর পরিবর্তে ইজ বসাইলাম। যে দ্য ফার্স্ট ডিউটি অফ এ স্টুডেন্ট, মানে একটা শিক্ষার্থীর প্রথম কর্তব্য ইজ মানে হলো কি করা, পড়াশোনা করা। তো পড়াশোনা করা ইংলিশ ভাইয়া কি ভাইয়া, আমরা কি লিখতে পারি, স্টাডি অর্থ পড়াশোনা করা, ইজ আমরা কি লিখব, পড়াশোনা করার জন্য, বা এটাকে টু স্টাডি হিসেবে আমরা ইউজ করতে পারি। টু স্টাডি মানে কি, পড়াশোনা করা, ইজ টু স্টাডি, পড়াশোনা করা। দ্য ফার্স্ট ডিউটি অফ এ স্টুডেন্ট ইজ টু স্টাডি, বা স্টাডিং দিতে পারো, স্টাডিং, ঠিক আছে, বা রিডিং লিখতে পারো, হ্যাঁ রিডিং না, রিডিং থেকে স্টাডিং দিলে খুব সুন্দর হয়। তুমি টু স্টাডি দেওয়া যে কথা, স্টাডিং দেওয়া একই কথা, হ্যাঁ, মানে পড়াশোনা করা এটাকে ইন্ডিকেট করে। এখন দেখো কি বলছে, স্টুডেন্ট শব্দটি 7টি অক্ষর দিয়ে গঠিত। স্টুডেন্ট শব্দটি 7টি অক্ষর দিয়ে গঠিত, যার প্রতিটি আলাদা অর্থ রয়েছে। যার প্রতিটির আলাদা অর্থ রয়েছে, এটা একটা বাক্য এবং এটা একটা বাক্য। এই দুইটা বাক্যকে এখানে অ্যাড করতেছি কি ভাইয়া, এই যে যার কথাটা, এই কথাটা দ্বারা কিন্তু অ্যাড আমরা করতেছি। এখন এই যে দেখো এখানে এই যার কথাটা দ্বারা কি করতেছো, তুমি দুইটা বাক্যকে যুক্ত করতেছো না ভাইয়া? তো যখন তুমি দুইটা বাক্যকে যুক্ত করো, তখন তুমি কিন্তু একটা কি কানেক্টরস ইউজ করতে পারো। তো যদি ব্যক্তি বোঝায় তখন আমরা হু দ্বারা মানে ব্যবহার যুক্ত করতে পারি, আর যদি বস্তু বোঝায় বা অন্য কিছু বোঝায় তখন আমরা হুইচ দ্বারা যুক্ত করতে পারি। তো যেহেতু এখানে কোনো ব্যক্তির কথা আসতেছে না, আমরা কি করব, হুইচ দ্বারা দুইটা বাক্যকে যুক্ত করতে পারি। তো আগে চলো আমরা কি করি, এই সামনের যে বাক্যটা আছে এটা আমরা লিখি। এখানে সাবজেক্ট কোনটা, যে 7টি অক্ষর দিয়ে গঠিত, ভাইয়া গঠিত হচ্ছে আমার ভার্ব, ঠিক আছে। তো গঠিত ভার্ব, এই গঠিত ভার্বটা একটু তুমি বুঝো, গঠিত ভার্বটা তুমি একটু বুঝো, এটা কিন্তু অলরেডি গঠিত, অলরেডি গঠিত। তো গঠিত যেহেতু অলরেডি, এইসব বাক্য মানে শব্দগুলো আমরা যখন করতে চাই তখন আমরা কি করি, দেখো যেহেতু স্টুডেন্ট শব্দটা গঠিত, তো আমরা কি লিখবো, একটা অক্সিলিয়ারি ভার্ব দিব, এবং যে গঠা, গঠা মানে কি ভাইয়া, গঠা হ্যাপেন হইতে পারে, কিন্তু এখানে যে গঠাটা বলতেছে মানে কি তৈরি হওয়া বোঝাইতেছে, বুঝো একটু, মানে স্টুডেন্ট শব্দটা তৈরি হইতেছে, মানে কি এখানে গঠা হ্যাপেন ব্যবহার না করে আমরা মেক যে ভার্বটা আছে না ভাইয়া, এই মেক ভার্বটাকে যদি ইউজ করি তাহলে খুব সুন্দর ব্যবহার হবে। হ্যাঁ, মেক মানে কি তৈরি করা, আর তৈরি করার মাধ্যমে তো গঠিত হয়েছে। তো আমরা একটা অক্সিলিয়ারি ভার্ব ইজ দিলাম। এখন যে মেক ভার্বটা দেখতেছো না, এটা 3 নাম্বার রূপ দিব, মেড, ইজ মেড। ইজ মেড মানে কি ভাইয়া, গঠিত, মানে অলরেডি সে গঠিত, ইজ মেড। কে গঠিত ভাইয়া, স্টুডেন্ট শব্দটা। তো স্টুডেন্ট শব্দটা যদি গঠিত হয়, আমরা কি লিখবো, এটাকে সাবজেক্ট লিখবো, দ্য ওয়ার্ড, দ্য ওয়ার্ড একটা ইনভার্টেড কমা দিয়ে কি লিখতে পারি ভাইয়া, স্টুডেন্টস, বড় হাতের লিখি, দ্য ওয়ার্ড স্টুডেন্ট, দ্য ওয়ার্ড স্টুডেন্ট, এই যে ওয়ার্ডটা দেখতেছো না ভাইয়া, এইটা এতটুকু হচ্ছে সাবজেক্ট, এটা গঠিত, দ্য ওয়ার্ড স্টুডেন্ট ইজ মেড, এটা গঠিত, কি দিয়ে গঠিত, 7টি অক্ষর দিয়ে। তো দিয়ে ইংরেজি কি ভাইয়া, প্রিপোজিশন বাই, আমরা কি লিখবো, বাই কয়টা অক্ষর দিয়ে, 7টি অক্ষর দিয়ে। এখন এখানে আমরা কি বলতে পারি, মেড, মেড বাই 7টি অক্ষর দিতে পারি, মেড উইথ 7টা অক্ষর, মানে উইথ প্রিপোজিশনটা কিন্তু আমরা এখানে ইউজ করতে পারি। মেড আমরা যদি এখানে বাই না দিয়ে উইথ দিই, একই কথা প্রকাশ করে। দ্য ওয়ার্ড স্টুডেন্ট, মানে এই স্টুডেন্ট যে কথাটা বা শব্দটা, এটা মেড বা গঠিত, ইজ মেড বাই বা উইথ কয়টা অক্ষর দিয়ে, 7টা অক্ষর দিয়ে। 7 ইংলিশ কি ভাইয়া, 7, আর অক্ষর ইংরেজি তুমি কি জানো, ওয়ার্ডস। অক্ষর ইংলিশ কি ভাইয়া, ওয়ার্ড বা লেটার, আমরা এখানে লেটার দিতে পারি যেহেতু 7টা বর্ণ, লেটার্স। কয়টা ওয়ার্ড দিয়ে গঠিত ভাইয়া, 7টা বর্ণ দিয়ে গঠিত, দিলাম এতটুকু। আচ্ছা, তো যার প্রতিটির আলাদা অর্থ রয়েছে, এই যে যার কথাটা আমরা এখন এই বাক্যটা তো লিখছি প্রথম বাক্যটা, এখন এটাকে যদি আমরা দ্বিতীয় বাক্যটার সাথে যুক্ত করি, এখানে কি বলছে, যার না, তো কার বোঝাইতেছে এখানে, স্টুডেন্টের। তো এটা কিন্তু স্টুডেন্টের শব্দ, ঠিক আছে, এটা কিন্তু ব্যক্তি না, শব্দ যেহেতু, মানে একটা বস্তু বা অন্য একটা ভাবনা, তখন আমরা কি ইউজ করবো ভাইয়া, হুইচ ইউজ করে বাক্যটাকে যুক্ত করব। আমরা কি লিখবো, হুইচ। আচ্ছা, যুক্ত করলাম। তো দেখো হুইচ প্রতিটির আলাদা অর্থ রয়েছে। তো হুইচ যেটার আছে, রয়েছে মানে কি ভাইয়া, হ্যাভ মানে আছে বা হ্যাজ। তো হুইচ, হুইচ বলতে কাকে বোঝাইতেছে, এই স্টুডেন্টটাকে বোঝাইতেছে হুইচ। তো এখন স্টুডেন্ট শব্দটা তো একটা শব্দ, আমরা এটার সাথে কি দিতে পারি ভাইয়া, হ্যাজ। হ্যাজ মানে কি আছে, হুইচ হ্যাজ, বা যেটা রয়েছে, হুইচ হ্যাজ কি রয়েছে, হুইচ হ্যাজ আলাদা অর্থ,
হুইচ হ্যাজ আলাদা অর্থ ইংলিশ কি ভাইয়া? আলাদা ইংলিশ হচ্ছে ভাই সেপারেট। আলাদা যে ইংলিশটা, এই ইংলিশটার মানে কি? সেপারেট। সেপারেট অর্থ ইংরেজি তুমি কি জানো ভাই? মিনিং। মিনিং ইংলিশ কি ভাইয়া? সরি, মিনিং অর্থ কি? মানে মিনিং শব্দের অর্থই হচ্ছে অর্থ। তো সেপারেট মিনিং মানে কি? আলাদা অর্থ। তো যেই হুইচ হ্যাজ সেপারেট মিনিং, যেটার কি রয়েছে ভাইয়া? আলাদা অর্থ রয়েছে। প্রত্যেকটির কি বলছে? প্রত্যেকটির আলাদা অর্থ রয়েছে। হ্যাঁ, তো প্রত্যেকটির ইংলিশ কি আমরা লিখতে পারি? ইচ। ইচ মানে কি? প্রত্যেকটির বোঝায়। তো হুইচ হ্যাজ সেপারেট মিনিং, প্রত্যেকটি। ইচ অর্থ প্রত্যেকটি, আমরা সামনে যদি অফ ইচ দেই মানে কি? প্রত্যেকটির বোঝাইতেছে অফ ইচ, বা ইচ অফ দ্যাম দিতে পারি। ইচ অফ দ্যাম মানে কি? প্রত্যেকটির। হুইচ হ্যাজ সেপারেট মিনিং ইচ অফ দ্যাম মানে কি? প্রত্যেকটির বুঝাইতেছে, বা অফ ইচ প্রত্যেকটি। তো যেটা তোমার কাছে সুন্দর মনে হয় তুমি এটা ইউজ করতে পারো। তো দিলাম এতটুকু। আচ্ছা, তারপরে দেখো কি বলছে। এস মানে কি বোঝায়? অধ্যয়নশীলতা। এস মানে অধ্যয়নশীলতা, টি মানে হচ্ছে মেজাজ। তো ভাই আমরা এই ওয়ার্ডগুলো একটু জানি নেই। অধ্যয়নশীলতা কথাটার মানে কি? অধ্যয়নশীলতা মানে হচ্ছে স্টাডিজ, মানে স্টাডি মানে কি? পড়াশোনা করা। তো এখন অধ্যয়নশীলতা, এটার যে নাউনটা বা নাম, এটা হচ্ছে স্টাডিয়াস, অর্থ কি? অধ্যয়নশীলতা। মেজাজ মানে কি ভাইয়া? টেম্পারমেন্ট। টেম্পারমেন্ট মেজাজ ইংলিশ কি ভাইয়া? টেম্পারামেন্ট মানে কি ভাইয়া? মেজাজ। একতা। একতা মানে কি ভাই? ইউনিটি। একতা ইংলিশ কি তুমি জানো? ইউনিটি। ইউনিটি। তো ডি ফর কি ভাইয়া? কর্তব্য পরায়ণতা। তো কর্তব্য পরায়ণতা মানে কি? কর্তব্য পরায়ণতা মানে ডিউটি মানে কি? কর্তব্য। আর কর্তব্য পরায়ণতা মানে হচ্ছে ডিউটিফুলনেস। ডিউটিফুলনেস। ডিউটিফুলনেস মানে কি? কর্তব্য পরায়ণতা। ই মানে কি ভাইয়া? ই এর মানে হচ্ছে উদ্যমী। উদ্যমী কথাটার মানে কি? এই অর্থটা তোমাকে মানে জানতে হবে। যেটা কি? উদ্যম মানে একটা পজিটিভ এনার্জি কাজ করে এরকম বুঝাইতেছে, মানে এনার্জেটিক। উদ্যমী মানে কি? এনার্জিটিক। পরিচ্ছন্ন ইংরেজি তুমি কি জানো ভাইয়া? নিট। নিট মানে কি? পরিচ্ছন্ন। দেখো এই যে এন মানে কি? নিট। এই নিটের এন এখানে গেল। নির্মল। পরিচ্ছন্ন ও নির্মল, এটা দ্বারা কি বুঝাইতেছে ভাইয়া? নিট অ্যান্ড কি বলে এটাকে? নিট অ্যান্ড ক্লিন বলতে পারি। নিট অ্যান্ড ক্লিন, এই দুইটা ওয়ার্ডকে ইন্ডিকেট করতেছে কি? অ্যান। এবং সবশেষ টি মানে কি ভাই? সত্যবাদিতা। এই সত্যবাদিতা ইংলিশ তুমি কি জানো? ট্রুথফুলনেস। ট্রুথফুলনেস। তো মোটামুটি আমরা কি সবগুলোর অর্থই এখানে জানা নিলাম। কিন্তু এই যে বাক্যগুলা, ছোট ছোট বাক্য, যে এস মানে অধ্যয়নশীলতা, টি মানে, এই মানেগুলো এখানে আমরা কি দিতে পারি? মানের অর্থ হচ্ছে মিনস। মিনস অর্থ কি? মানে। বা তুমি চাইলে এইভাবে লিখতে পারো যে এস স্ট্যান্ডস ফর, মানে এস কথাটা ধারায় বা এস কথাটার মানে, মানে দ্বারা আমরা কি লিখতে পারি? মিনস দ্বারা মানে বুঝাতে পারি। বা আমরা কি লিখতে পারি? স্ট্যান্ডস ফর। স্ট্যান্ডস ফর মানে কি? এর অর্থ ধারায় এস স্ট্যান্ডস ফর স্টাডিয়াস, এভাবে লিখতে পারি। তো বাক্যটাকে যদি আমরা লিখি, আমরা এভাবে লিখতে পারি যে এস, এই যে এস কথাটা, এটা স্ট্যান্ডস ফর, মানে এটা কার জন্য মানে প্রকাশ করতেছে? এস স্ট্যান্ডস ফর স্টাডিয়াস। এই যে দেখো ওয়ার্ডটা লিখবো, বড় হাতে লিখে সবগুলো। এস স্ট্যান্ডস ফর স্টাডিয়াস, কমা, টি স্ট্যান্ড ফর, সরি, টি স্ট্যান্ডস ফর। এই এরকম যদি কোনো একটা বাক্যের ফুল মিনিং আসে, তো তখন তুমি এই মানে কোনো একটা শব্দের যদি ফুল মিনিং আসে, তুমি কিন্তু এইভাবে এই ফুল মিনিংগুলো লিখতে পারো। যে টি স্ট্যান্ডস ফর কি লিখবা? টেম্পারমেন্ট। টেম্পারামেন্ট। তারপরে ক্ষমা। ইউ মানে একতা, আমরা কি লিখতে পারি? ইউ স্ট্যান্ডস ফর লিখতে পারি, বা মেন্সও লিখতে পারি। ইউ মেন্স কি? একতা। একতা ইংলিশ কি ভাইয়া? ইউনিটি। ইউ মিনস একতা। তো ডি মানে কি ভাইয়া? কর্তব্য পরায়ণতা। ডি, তো তুমি স্ট্যান্ডস ফর দিতে পারো, বা কি দিতে পারো?
এভাবে লিখবা যে ডি স্ট্যান্ডস ফর কি ডিউটিফুলনেস, ই স্ট্যান্ডস ফর এনার্জেটিক, এন স্ট্যান্ডস ফর নিট অ্যান্ড ক্লিন মানে কি পরিচ্ছন্ন ও নির্মল, অ্যান্ড সব শেষে বা সব শেষে ইংলিশ কি হবে ভাইয়া ওভারঅল। মনে করো আমি সবগুলো বাক্য লিখলাম, তো লেখার পর আমরা শেষে কি লিখবো ওভারঅল বা সব শেষে বা ফাইনালি লিখতে পারি। দেখো একদম শেষেরটার জন্য আমরা কি লিখতে পারি দি লাস্ট লিখতে পারি বা ফাইনালি লিখতে পারি। তো আমরা ধরো লিখলাম কি দি লাস্ট অ্যান্ড দি লাস্ট, অ্যান্ড মানে কি যে এবং, অ্যান্ড মানে হচ্ছে এবং, আর সবশেষে মানে কি দি লাস্ট অ্যান্ড দি লাস্ট টি, এইভাবে লিখবা যে টি স্ট্যান্ডস ফর কি ট্রুথফুলনেস, ট্রুথফুলনেস। তো এইভাবে এই বাক্যটাকে আমরা যে এই শব্দটার পূর্ণ যে রূপটা এটাকে আমরা এইভাবে লিখতে পারি। ওকে, এখন দেখো স্টুডেন্ট একটি সংক্ষিপ্ত রূপ, এতটুকু দেখো স্টুডেন্ট হচ্ছে একটা সংক্ষিপ্ত রূপ, এটা হচ্ছে একটা বাক্য যা, এই যে যা কথাটা দেখতেছো না ভাইয়া, এই যা কথাটা দ্বারা কিন্তু এই বাক্যটাকে পরের বাক্যটার সাথে যুক্ত করে দিতেছে। তো কিছুক্ষণ আগে আমরা এই রুলটা পড়ছি যে যদি যা দ্বারা কোনো একটা বাক্যকে যুক্ত করে বা যা যেটির এগুলো দ্বারা, তখন আমরা যদি ব্যক্তি বোঝাই আমরা কি দিতে পারি হু, আর যদি বস্তু বোঝাই তখন আমরা হুইচ দ্বারা যুক্ত করতে পারি বা দ্যাট দিতে পারি। আচ্ছা ঠিক আছে, তো এটা যদি আমরা দিই দেখো কি বলছে, যা কি করে বিভিন্ন গুণাবলী ও সদ্গুণকে বোঝায়। তো এখানে কি একটা দুইটা বাক্য এবং দুইটা বাক্যকে কি করছে একটা ওয়ার্ড যুক্ত করছে, যেটাকে আমরা কানেক্টরস বলতে পারতেছি। তো চলো আমরা আগে প্রথমটা করে নিই। তো কে সংক্ষিপ্ত রূপ ভাইয়া স্টুডেন্ট, তো এটা যেহেতু সাবজেক্ট আমরা কি লিখতে পারি স্টুডেন্ট হলো মানে স্টুডেন্ট ইজ স্টুডেন্ট হলো একটি সংক্ষিপ্ত রূপ, ইংলিশ কি ভাইয়া রূপ মানে হচ্ছে কি ভাইয়া ফর্ম, আর সংক্ষিপ্ত ইংলিশ কি ভাইয়া শর্ট। আমরা সংক্ষিপ্ত ইংলিশ কি লিখবো শর্ট, আর রূপ মানে হচ্ছে ফর্ম, সংক্ষিপ্ত রূপ। স্টুডেন্ট ইজ এ শর্ট ফর্ম মানে কি এটা একটা কি বলে সংক্ষিপ্ত রূপ, যেটা কি নিয়ে গঠিত ভাইয়া বিভিন্ন গুণাবলী এবং সদ্গুণকে বোঝায়। তো যেটা আমরা কি দিব, যেহেতু এটা একটা বস্তু বোঝাইতেছে বা একটা ভাবনা বোঝাইতেছে, আমরা কি লিখবো হুইচ। হুইচ এখানে কি কানেক্টর হিসেবে কাজ করতেছে, হুইচ কাকে বোঝাইতেছে ভাইয়া এই স্টুডেন্টকে বোঝাইতেছে। হ্যাঁ, এটা সাবজেক্ট হিসেবে কাজ করতেছে, মানে সাবজেক্টের প্রতিনিধি হিসেবে কাজ করতেছে আর কি, এটা প্রনাউন বা রিলেটিভ প্রনাউন যেটাকে বলে। তো স্টুডেন্ট ইজ এ শর্ট ফর্ম মানে স্টুডেন্ট হচ্ছে কি একটা সংক্ষিপ্ত রূপ যেটা বিভিন্ন গুণাবলী এবং কি সদ্গুণকে বোঝায়। বা এখানে দেখো ভাইয়া বার্ব কোনটা, বার্ব হচ্ছে কি ভাইয়া বোঝায়। তো হুইচ বোঝানো ইংলিশ কি ভাইয়া আমরা কি লিখতে পারি বোঝাই ইংলিশটা লিখতে পারি কি যেটা মেনশন করে দিতে পারি বা রেফার করে বোঝাইতে পারি বা ইন্ডিকেট করে, এটাও আমরা লিখতে পারি। হ্যাঁ, দেখো এখানে যদি বোঝাই বার্বটা লিখি, এখানে আন্ডারস্ট্যান্ড কিন্তু আমরা দেবো না, ঠিক আছে। আন্ডারস্ট্যান্ড মানে কি আমরা এখানে দেবো না, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, কিন্তু এটা অন্যকে বোঝাইতেছে। আমরা কি নির্দেশ করে ওয়ার্ডটা লিখতে পারি, সাপোজ আমরা বোঝাই যে অর্থটা আছে এটা আমরা পারতেছি না, তখন এটার যেটা সিমিলার ওয়ার্ড আছে যেমন কি বোঝাই বা নির্দেশ করে, এটা একই কথা। তো আমরা কি লিখতে পারি ইন্ডিকেট। ইন্ডিকেট মানে কি বোঝায়। তো হুইচ মানে কি ভাইয়া যেটা, এখানে যেটা কাকে বোঝাইতেছে স্টুডেন্টকে না, তো স্টুডেন্টের সাথে কি হবে ভাইয়া এই যে বার্বটা মানে কি ইন্ডিকেট দিলাম। তো স্টুডেন্ট তো ভাই একটা সিঙ্গুলার একটা ফর্ম বোঝাইতেছে, তো স্টুডেন্টের সাথে যেহেতু এখানে ইজ বসছে তার মানে কি এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো এখানেও বার্বের সাথে এস আমরা যুক্ত করে দিব। হুইচ ইন্ডিকেটস যেটা কি করে ভাইয়া নির্দেশ করে কাকে বিভিন্ন গুণাবলী এবং সদ্গুণকে, হুইচ ইন্ডিকেটস বিভিন্ন গুণাবলী। তো বিভিন্ন ইংলিশ কি তুমি জানো ভেরিয়াস, ভেরিয়াস ইংরেজি হচ্ছে মানে ভেরিয়াস অর্থ হচ্ছে কি বিভিন্ন, আর গুণাবলী ইংরেজি তুমি কি জানো ভাইয়া কোয়ালিটিস মানে কি বিভিন্ন গুণাবলী এবং মানে অ্যান্ড কি সদ্গুণকে। তো ভাইয়া সদ্গুণ কথাটার মানে কি একটা ভালো গুণ, কি সদ্গুণ মানে কি ভালো গুণ। আমরা কি লিখতে পারি সদ্গুণ বার্চ মানে গুণ, কি লিখতে পারি গ্রেট বার্চ মানে কি সদ্গুণ, ঠিক আছে, সদ্গুণকে বোঝায়। এইভাবে আমরা বাক্যটা গঠন করতে পারি। তুমি কি করবা আমার সাথে সাথে এগুলো প্র্যাকটিস করার পর তুমি পুরা রচনাটা তুমি নিজে ইংরেজিটা বানায় লেখার চেষ্টা করবে না দেখে। হ্যাঁ, আশা করি তুমি পারবা, প্র্যাকটিস তুমি যদি করো অবশ্যই তুমি পারবা।
তবে একটু সময় দিতে হবে আর কি, হ্যাঁ, হুট করে তো আর কোনো কিছু হয়ে যাবে না। তো তুমি যদি একটু ধৈর্য ধরে অর্থগুলো শিখে জাস্ট হোমওয়ার্কগুলো কমপ্লিট করতে পারো ভাইয়া, ইনশাল্লাহ আমি কথা দিলাম যে তোমার কি, তুমি যে কোনো ধরনের রিটেন পার্ট তুমি বানায়া লিখতে পারবা। তো এখানে কি বলছে দেখো ভাইয়া, যদিও, যদিও কথাটা, হুম, আমরা গত যে কম্পোজিশনটা করছি এম ইন লাইফ গত ক্লাসের মধ্যে, এটার মধ্যে এইরকম বাক্য কিন্তু আমরা অনেকগুলা করছি। তো তুমি যদি ক্লাসটা না করে থাকো বা তুমি ক্লাসটা ধারাবাহিকভাবে প্রথম থেকে বেসিক থেকে কি করবা, ধারাবাহিকভাবে ক্লাসগুলো করার চেষ্টা করবা, হ্যাঁ। যদিও পড়াশোনা একজন শিক্ষার্থীর প্রধান কাজ, তবু, এই যে যদি তবু যদি হয়, আমরা কি লিখতে পারি, একটা হচ্ছে যদিও, বুঝছো, যদি, একটা হচ্ছে ইফ, ইফ মানে কি ভাই, যদি, ইফ মানে হচ্ছে যদি, আর দো, THOUGH, দো মানে কি যদিও, কথাটা বুঝছো, ইফ মানে কি যদি, আর দো মানে কি যদিও। তো এখানে কি বলছে, যদিও পড়াশোনায়, পড়াশোনা একজন শিক্ষার্থীর প্রধান কাজ, তো এই ক্ষেত্রে আমরা কি ইউজ করবো ভাইয়া, দো ইউজ করব। দো দ্বারা কি বোঝাইতেছে, যদিও। তো দো যেহেতু আমরা এখানে ইউজ করলাম, আমরা এখন কি করব ভাইয়া, এই দো এর সাথে যে বাক্যটা আছে এই বাক্যটাকে আমরা আগে লিখবো এতটুকু পর্যন্ত, হ্যাঁ। পড়াশোনায় একজন শিক্ষার্থীর প্রধান কাজ, তো এখানে সাবজেক্ট কোনটা ভাইয়া, সাবজেক্ট হচ্ছে কি, পড়াশোনা, পড়াশোনা হচ্ছে একজন শিক্ষার্থীর প্রধান কাজ। তো পড়াশোনা ইংলিশ কি ভাইয়া, স্টাডি, পড়াশোনা ইংরেজি কি, স্টাডি। যদিও স্টাডি হচ্ছে, তো যদিও স্টাডি হচ্ছে মানে স্টাডি হলো, তো যেহেতু এটা বর্তমান কালের বাক্য আমরা কি দিতে পারি, ইজ দিতে পারি। দো স্টাডি ইজ, যদিও, যদিও পড়াশোনা হচ্ছে কি, একজন শিক্ষার্থীর, একজন শিক্ষার্থীর, একজন শিক্ষার্থী মানে কি বুঝছো, একজন শিক্ষার্থী মানে হচ্ছে এ স্টুডেন্ট। আর এখানে কি বলছে, একজন শিক্ষার্থীর এর যুক্ত আছে মানে কি, অফ এ স্টুডেন্ট। তো যেহেতু অফ এ স্টুডেন্ট আমরা দিব, তাহলে এটার সামনে যে ওয়ার্ডটা বসবে, যেমন প্রধান কাজ, এটার আগে কি বসবো, আমরা দা বসাবো। তো আমরা কি লিখবো, দা, প্রধান কাজ মানে কি, মেইন ডিউটি, মেইন ডিউটি দিতে পারি, বা মেইন টাস্ক দিতে পারি আর কি। আচ্ছা ঠিক আছে, আমরা কি দিলাম, মেইন ডিউটি দিলাম, বা কর্তব্য বা কাজ একই কথা বোঝাইতেছে। দো স্টাডি ইজ দ্য মেইন ডিউটি, কার, একজন শিক্ষার্থী, ওই যে অফ এ স্টুডেন্ট, একজন শিক্ষার্থী মানে কি এ স্টুডেন্ট, আর অফ এ স্টুডেন্ট মানে কি একজন শিক্ষার্থী। আর যেহেতু আমরা অফ দিছি, তাই অফের সামনে যে কথাটা বসছে বা নাউনটা, এটার সামনে আমরা কি করব, নির্দিষ্ট করার জন্য দা ইউজ করব, হ্যাঁ। তো যদিও স্টাডি ইজ দ্য মেইন ডিউটি অফ এ স্টুডেন্ট, যদিও পড়াশোনায় একজন শিক্ষার্থীর প্রধান কাজ, এই যে ক্ষমাটা আমরা কি করব, তবুও বলছে না এখানে ভাইয়া, এই কমা দিয়ে দিব, তখন কমাটা এই তবু অর্থটাকে কি এখানে রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে, মানে এই তবু কথাটাকে প্রতিনিধিত্ব কি করবে, ক্ষমা। তো আমাদের তবুর জন্য কোনো ইংরেজি লিখতে হবে না, এখানে দো দিছি না, তারপরে বাক্যটা শেষ করে যে ক্ষমা দিছি, এটাই মূলত তবু বোঝাইতেছে। তো এখানে কতটুকু শেষ হয়েছে আমাদের, যদিও পড়াশোনায় একজন শিক্ষার্থীর প্রধান কাজ, তবু সে সামাজিক সমস্যাগুলোর প্রতি বধির হতে পারে না। তো এখানে তুমি একটু খেয়াল করো ভাইয়া, সাবজেক্ট কি, সে, এবং তার যে ভার্বটা, এই ভার্বটা কি, এখানে একটা মডেল ভার্ব আছে, দেখো বলছে পারে না। তো পারা ইংলিশ কি ভাইয়া জানো, ক্যান, আর পারে না মানে কি, ক্যান নট। কিন্তু এই যে মডেল ভার্বটা দিলাম বা একটা মডেল অক্সিলারি ভার্ব দিলাম, কিন্তু ভার্বটা তো দিতে হবে। তো ভাইয়া ভার্ব কোনটা ভাইয়া, বধির হওয়া, বধির হওয়া। এখানে একটা তুমি জিনিস দেখো, সে কি হতে পারে না, বধির হইতে পারে না। তো বধির হওয়া যে একটা ভার্ব, এই ভার্বটার যে মানে ইংলিশটা, এটা আমরা লিখব। তারপর কি, কিসের প্রতি, সামাজিক সমস্যাগুলোর প্রতি। তো কোনো কিছুর প্রতি যদি হয়, তো এখন দেখো প্রতি হইলে আমরা কি দিতে পারি, টু দিতে পারি। টু অর্থ কি দাঁড়ায়, প্রতি, এটা একটা প্রিপোজিশন। এই টু প্রিপোজিশনটা দিয়ে আমরা কি করব, সামাজিক সমস্যাগুলোর যে ওয়ার্ডটা আছে এটাকে অ্যাড করে দিব। তো সামাজিক সমস্যাগুলো মানে তুমি কি জানো, সোশ্যাল প্রবলেম, সোশ্যাল প্রবলেম, প্রবলেমস, কারণ সমস্যাগুলোর বলছে। তো আমরা টু সোশ্যাল প্রবলেমস দিব, মানে কি সামাজিক সমস্যাগুলোর প্রতি বোঝাবে। আর পারে না মানে কি দিব আমরা ভাই, ক্যান নট, ক্যান নট। তো সাবজেক্ট কি আছে ভাই, সে। তো আমরা কি লিখবো, তবু সে মানে হি, পারে না মানে কি, ক্যান নট, ঠিক আছে। এখন দেখো বধির হওয়া মানে কি, একটু কথা বুঝো, ক্যান নট, বধির হওয়া মানে কি, বধির মানে কি দেখো, বধির মানে হচ্ছে ডিফ, ডিফ অর্থ বধির, এটা কিন্তু ভাইয়া একটা নাউন, মানে কি ডিফ অর্থ বধির। কিন্তু এই যে হতে পারে না বলছেন ভাই, হওয়া, হওয়া যে ভার্বটা, হওয়া ভার্বটা মানে কি ভাই, বি। তো আমরা কি লিখবো, ক্যান নট বি
ক্যান নট বি হতে পারে না, ক্যান নট বি মানে কি হতে পারে না, কি হতে পারে না, ডিফ। ক্যান নট বি একজন বধির দিয়ে আমরা কি ক্যান নট বি, একটা স্টুডেন্ট যেহেতু বলতেছে আমরা এ ডিফ দিয়ে দিই, খুব সুন্দর হবে এ ডিফ। হি ক্যান নট বি এ ডিফ, সে কি হতে পারে না, বধির হতে পারে না, কিসের জন্য, সামাজিক সমস্যাগুলোর প্রতি, টু সোশ্যাল প্রবলেম, টু সোশ্যাল প্রবলেমস, সামাজিক সমস্যাগুলোর প্রতি সে কি হতে পারে না, বধির হইতে পারে না। এভাবে তুমি এটা লিখতে পারো। তারপর কি বলছে দেখো, সে একজন সচেতন নাগরিক, এতটুকু দেখো, সে একজন সচেতন নাগরিক, খুব সুন্দর করে বলতে পারতেছো। এই যে একটা ওয়ার্ড যার, এটা দ্বারা কিন্তু এই বাক্যটাকে পরের বাক্যটার সাথে কি করছে, যুক্ত করছে। তো ভাইয়া পরের যে বাক্যটা, এই বাক্যটা কি বলছে, যার একটি কঠোর নৈতিক চরিত্র রয়েছে, দুইটা বাক্য এবং এটাকে অ্যাড করছে কি যার দ্বারা। তো এখন এই যার, যেহেতু এটা যদি মানে সে একজন সচেতন নাগরিক যার একটি কঠিন চরিত্র রয়েছে, এইবার যারটা কাকে বুঝাইতেছে, ওই সে কে না, মানে তাকে বুঝাইতেছে, সে কি একটা মানুষ না বা ব্যক্তি না। তো এখন আমরা কি করবো, হো দ্বারা যুক্ত করব। ব্যক্তি হলে কি দ্বারা যুক্ত করি, আমরা হো দ্বারা যুক্ত করি। ঠিক আছে, তো এখন আমরা কি লিখবো, সে একজন সচেতন নাগরিক, মানে ইংলিশটা কি, হি ইজ, সে হলো, হি ইজ একজন মানে কি ভাই, হি ইজ এ সচেতন নাগরিক। কি লিখতে পারি, সচেতন নাগরিক, বা নাগরিক মানে কি সিটিজেন, আর সচেতন কথাটার ইংলিশ হচ্ছে কি কনসিয়াস, কনসিয়াস, বুঝছো, কনসিয়াস মানে কি সচেতন, আর নাগরিক ইংলিশ কি হচ্ছে সিটিজেন, কনসিয়াস সিটিজেন। সে একজন সচেতন নাগরিক যার একটি কঠোর চরিত্র রয়েছে, তো আমরা কি দ্বারা যুক্ত করব, হো দ্বারা, হো, যার রয়েছে বা রয়েছে কথাটা আর আছে একই কথা, তো আমরা কি লিখতে পারি, হ্যাজ অথবা হ্যাভ, হ্যাভ অথবা হ্যাজ মানে কি আছে। তো এখন দেখো, তো হো দ্বারা কাকে ইন্ডিকেট করতেছে, একটা ব্যক্তিকে না, তো একজনের ক্ষেত্রে কি হবে ভাইয়া, হ্যাজ বসবে, আমরা কি লিখবো, হু হ্যাজ, যার রয়েছে বা আছে। তা কি আছে, একটি কঠোর নৈতিক চরিত্র, একটি মানে এ, হু হ্যাজ এ, যার আছে কি একটি নৈতিক চরিত্র। ভাইয়া চরিত্র ইংরেজি তুমি জানো কি ভাইয়া, ক্যারেক্টার। দেখো চরিত্র ইংরেজি হচ্ছে ভাইয়া ক্যারেক্টার, কিন্তু এখানে বলছে নৈতিক চরিত্র, তো তুমি এটাকে বলবো কি মোরাল ক্যারেক্টার, মোরাল ক্যারেক্টার। হ্যাঁ, তো নৈতিক মানে কি ভাইয়া, মোরাল, আর চরিত্র হচ্ছে ক্যারেক্টার। তো নৈতিক চরিত্র মানে হচ্ছে মোরাল ক্যারেক্টার, কিন্তু এখানে বলছে কি কঠোর, কঠোর মানে তুমি কি দিতে পারো, যেটা স্ট্রিক্ট, কঠোর মানে কি স্ট্রিক্ট, যেটা তো সহজে নড়ানো যায় না একটা তার ভাবনা থেকে। ঠিক আছে, স্ট্রিক্ট, স্ট্রিক্ট মানে কি কঠোর। তো আমরা কি লিখবো, হি হিজ এ স্ট্রিক্ট মোরাল ক্যারেক্টার, হি হ্যাজ এ স্ট্রিক্ট মোরাল ক্যারেক্টার, মানে কি তার একটা নৈতিক, কঠোর নৈতিক চরিত্র রয়েছে। ঠিক আছে, আচ্ছা, তো তারপরে যে বাক্যটা, এটা কি লিখি আমরা, যে তার উচিত সাহায্য করা, কাকে, তার বাবা মাকে, কোথায়, গৃহস্থলীর কাজে। একটা বাক্য দিছে খুব সুন্দর, তারপর আরেকটা বাক্য, আমরা আগে একটা কাজ করি, আমরা যে প্রথম বাক্যটা দেখতেছি না, এই প্রথম বাক্যটাকে ট্রান্সলেট করি। দেখো, তার উচিত, কার উচিত, তার উচিত। তো ওখানে তার হিসেবে ভাইয়া সাবজেক্ট কি হবে ভাইয়া, হি, হি। উচিত মানে কি ভাইয়া, শুড, অক্সিলারি ভার্ব বা মডেল ভার্ব কি হিসেবে কি বসছে এখানে, মডেল অক্সিলারি ভার্ব হিসেবে বসছে শুড, কারণ উচিত মানে কি শুড। তো হি শুড, তার উচিত, তার উচিত কি করা ভাইয়া, সাহায্য করা। তো সাহায্য করা ইংলিশ কি ভার্ব, হেল্প, হি শুড হেল্প, তার উচিত সাহায্য করা, কাকে, তার মা বাবাকে। তার মা বাবাকে ইংলিশ কি হবে, হিজ অর্থ হচ্ছে তার, আর মা বাবা ইংলিশ কি ভাইয়া, প্যারেন্টস। হি শুড হেল্প হিজ প্যারেন্টস, কোথায়, গৃহস্থালির কাজে, গৃহস্থলীর কাজ ভাইয়া, গৃহস্থলীর কাজ মানে কি, হাউস হোল্ড অর্থ কি ভাইয়া, গৃহস্থালী, আর হাউস হোল্ড ওয়ার্ক মানে কি, গৃহস্থালীর কাজ। কিন্তু এখানে কি বলছে ভাই, গৃহস্থলীর কাজ এ, তুমি এই কাজে কথাটাকে যদি বাংলা একটু উচ্চারণটাকে বাড়াও, তখন কিন্তু দেখবা যে কাজের পরে কি এ যুক্ত আছে, এ, কাজ এ। তো এ যদি হয়, তো আমরা প্রিপোজিশন হিসেবে কি ইউজ করতে পারি ভাই, ইন, হি শুড হেল্প হিজ প্যারেন্টস ইন, কোথায়, হাউস হোল্ড ওয়ার্ক। আমরা নির্দিষ্ট করার জন্য দা দিতে পারি, দা, ইন দা হাউস হোল্ড ওয়ার্কস, সে কি করতে পারে, তার মা বাবাকে গৃহস্থালির কাজের মধ্যে হেল্প করতে পারে। তারপরে কি বলছে, যে তাকে অবশ্যই পিতা মাতার আদেশ মানতে হবে,
তাকে অবশ্যই পিতামাতার আদেশ মানতে হবে, বা তাকে হচ্ছে সাবজেক্ট অবশ্যই তার পিতামাতার আদেশ মানতে হবে। তো মানতে হবে এটা হচ্ছে কি ভাইয়া ভার্ব। তুমি যদি বেসিক ক্লাসটা করে থাকো, মানে আমাদের যে প্রথম বেসিক ক্লাসটা ছিল এটার মধ্যে আমরা খুব একটা সুন্দর ওয়ার্ড বলছিলাম যে যদি কোনো কিছু করতে হবে বোঝায়, কোনো কিছু যদি করতে হবে বোঝায় আমরা কি ব্যবহার করি ভাইয়া? হ্যাভ টু অথবা হ্যাজ টু আমরা ব্যবহার করি। কিন্তু অবশ্যই করতে হবে যখন বোঝাবে তখন আমরা কি ইউজ করি ভাইয়া? মাস্ট ইউজ করি, এবং এটা একটা মডাল অক্সিলারি ভার্ব, এটা সাবজেক্টের পরপরই বসে। তো তাকে অবশ্যই একটা কিছু করতে হবে ভাই, সাবজেক্ট কি আছে? তাকে আমরা কি লিখবো? হি। এখন অবশ্যই যেহেতু কিছু করতে হবে আমরা কি লিখবো? মাস্ট। হি মাস্ট, তাকে অবশ্যই। তখন কাজটা কি তার? অবশ্যই কি করতে হবে? মানতে হবে। কোনো কিছু মানা মানে কি ভাইয়া? অবে। অবে শব্দের অর্থ কি ভাইয়া? মানা। তো আমরা কি লিখবো? হি মাস্ট অবে, তাকে অবশ্যই মানতে হবে। কি মানতে হবে? আদেশ। কি মানতে হবে ভাই? আদেশ। কার? পিতামাতা। তো আমরা যেটা মানতে হবে এটা লিখি আদেশ। হি মাস্ট ওবে দা, আদেশ মানে কি ভাইয়া? অর্ডার। দ্য অর্ডার। তো মা বাবা তো আর একটা করে অর্ডার দিবে না, তো অনেকগুলো অর্ডার দিয়ে আমরা কি দিব? অর্ডার্স দিব। তাকে মানতে হবে দ্য অর্ডার্স। কেন দ্য অর্ডার্স? মানে অর্ডারটাকে নির্দিষ্ট করে বলছি, কারণ দেখো পিতা মাতার বলছে না ভাইয়া? পিতা মাতার, পিতা মাতা ইংরেজি কি ভাইয়া? প্যারেন্ট। প্যারেন্টস। আর আমরা কি বলবো? পিতা মাতার মানে এর যুক্ত হয়েছে, তো আমরা কি দিব? দ্য অর্ডার্স অফ প্যারেন্টস। প্যারেন্টস আমরা হিজ প্যারেন্টস দিতে পারি, তার মাতা পিতার বা তার পিতা মাতার। তো এই যে অফ দিলাম না, এই কারণে আমরা কিন্তু এই অর্ডার সামনে কি বসেছি বা দা বসেছি। হি মাস্ট ওবে দ্য অর্ডার্স অফ হিজ প্যারেন্টস, আমরা এখানে হিজ দিতে পারি কারণ যেহেতু বলছে তার পিতা মাতার, অফ হিজ প্যারেন্টস। ওকে, আচ্ছা। তো তারপর দেখো পিতা মাতার পরে একজন ছাত্রের তার সমাজের প্রতি কর্তব্য রয়েছে। এখন কি বলছে এতটুকু দেখো তো ভাইয়া? একজন ছাত্রের তার সমাজের প্রতি কর্তব্য রয়েছে। কিসের পরে? পিতা মাতার পরে। এই পরে কথাটা দ্বারা তুমি কি বোঝো ভাইয়া? এটা হচ্ছে একটা প্রিপোজিশন, মানে কি আফটার বোঝায়। পরে মানে কি আফটার। তুমি লিখবা যে আফটার কিসের পরে? পিতা মাতা। আফটার পিতা মাতা। তো আমরা পিতা মাতা দ্বারা যে আফটার, পিতা মাতা কি? প্যারেন্ট। পেরেন্টস। আফটার প্যারেন্টস, এটা ক্ষমা দিবা। আফটার প্যারেন্টস মানে কি? পিতামাতার পরে বা পরিবারের পরে, এরকম আফটার দ্য ফ্যামিলি এটা আমরা লিখতে পারি। তো এখানে কি বলছে ভাই দেখো? পরিবারের পরে বা পিতামাতার পরে, আফটার ফ্যামিলি, একজন ছাত্রের রয়েছে। রয়েছে কথাটা মানে আমরা কি জানি ভাইয়া? হ্যাজ অথবা হ্যাভ বসবে। আচ্ছা দেখো, তো একজন ছাত্রের না আমরা কি লিখবো? এ স্টুডেন্ট। এ স্টুডেন্ট। একটা ছাত্র যেহেতু আমরা কি বসাতে পারি? হ্যাজ। হ্যাজ মানে কি? আছে বা রয়েছে। স্টুডেন্ট হ্যাজ কি আছে ভাইয়া? কর্তব্য আছে। তো কর্তব্য ইংলিশ কি ভাইয়া? ডিউটি। তো কর্তব্য কি ভাইয়া? একটা? অনেকগুলা কর্তব্য তুই থাকে, তাই এই কর্তব্যটা এমনিতে কর্তব্য অর্থ হচ্ছে তোমার ডিউটি, কিন্তু এটার যদি আমরা প্লোরাল ফর্ম বসাই তো ওয়াইটা কাইটা কি হবে ভাইয়া? আইইএস, ডিউটিস। স্টুডেন্ট হ্যাজ ডিউটিস। একটা ছাত্রের কি আছে ভাইয়া? কর্তব্য আছে। কিসের প্রতি? তার সমাজের। তো ভাইয়া তার সমাজের প্রতি না আমরা কি লিখবো? টু হিজ, সমাজ ইংলিশ কি ভাইয়া? সোসাইটি। দেখো এটা একদম আমরা বেসিক ভাবে শিখতেছি। তো যেহেতু সমাজের প্রতি আছে বা প্রতি কথাটা, এটা ইংরেজিতে এটাকে প্রিপোজিশন ইউজ করে আমরা অ্যাড করতে পারি বাক্যের সাথে। তো সমাজের প্রতি কি লিখবো আমরা? হি। তার সমাজের প্রতি মানে হিজ সোসাইটি। এখন এই প্রতি কথাটা দেখতেছো না, এটা দুইটা প্রিপোজিশন ইউজ হতে পারে। একটা হচ্ছে তোমার টাওয়ার্ডস, টাওয়ার্ডস, আর একটা হচ্ছে আবার টু। তো এখানে আমরা টু ইউজ করছি। তুমি যদি টাওয়ার্ডস ইউজ করো তাহলে আরো সুন্দর হয়, যে স্টুডেন্ট হ্যাজ ডিউটিস টাওয়ার্ডস হিজ সোসাইটি, তার সমাজের প্রতি বা তার সমাজের যে উপর তার কি একটা আরো অনেকগুলো কর্তব্য রয়েছে। এখন কি বলছে দেখো? তার উচিত। তো তার উচিত মানে কি তুমি জানো? হি শুড। দেখো তার উচিত তুমি লিখতে পারবা কি? হি শুড, তার উচিত লিখে ফেলছো, এতটুকু তুমি জানো। সমাজে শান্তি বজায় রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করা। ভাইয়া এখানে কিন্তু দুইটা ভার্ব দিছে। একটা হচ্ছে ভাইয়া মেনটা কাজ কি ভাইয়া? একটা হচ্ছে যথাসাধ্য চেষ্টা করা, এটা হচ্ছে এটা মানে এই যে চেষ্টা করা, একটা হচ্ছে ভার্ব। এই চেষ্টা যে করবা, কেন করবা? সমাজে শান্তি বজায় রাখার জন্য, এটা উদ্দেশ্য না এটা ভাইয়া? এই যে উদ্দেশ্যমূলক যে ভার্বটা আছে না ভাইয়া, এই যে
বজায় রাখার জন্য, এটা আমরা পরে লিখবো সবসময়। এবং এটা এই উদ্দেশ্যমূলক ভার্বটাকে মানে মানে সম্পাদন করার জন্য বা সফল করার জন্য আমরা যে আরেকটা কাজ করি, এই কাজটা আমরা কি করবো, আমরা আগে বসাবো। যেমন এখানে দুইটা বাক্য, সরি একটা বাক্যের মধ্যে কি দুইটা ভার্ব দেওয়া, একটা হচ্ছে ভাই চেষ্টা করা, একটা হচ্ছে কি শান্তি বজায় রাখার জন্য। তো এর মধ্যে দেখো ভাইয়া কোনটা উদ্দেশ্য, উদ্দেশ্য হচ্ছে শান্তিটা বজায় রাখা। তো এই উদ্দেশ্যমূলক যে ভার্বটা এটা আমরা পরে বসাবো, এবং এই উদ্দেশ্যমূলক ভার্বটা পূরণ করার জন্য যে কাজটা করি এটা আমরা আগে বসাবো। হ্যাঁ, তো যথাসাধ্য চেষ্টা করা, এটা হচ্ছে আমার কি ভাইয়া আগের কাজ হবে। হ্যাঁ, তো হি শুড তার উচিত কি চেষ্টা করা। চেষ্টা করা ইংরেজি কি ভাই তুমি জানো, ট্রাই। আর যথাসাধ্য চেষ্টা মানে কি ভাইয়া, আমরা কি লিখবো, যথাসাধ্য, তার যতটুকু সম্ভব আর কি, এটা 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 বোঝাইতেছে তার সর্বোচ্চটা আমরা কি লিখতে পারি, যথাসাধ্য তার সর্বোচ্চ আমরা কি লিখবো, হিজ বেস্ট, মানে কি তার সর্বোচ্চ, মানে সে যতটুক চেষ্টা করতে পারে আর কি। তো হিজ বেস্ট তার সর্বোচ্চটা, হি শুড তার উচিত, ট্রাই, ট্রাই মানে কি চেষ্টা করা, তার উচিত চেষ্টা করা কি হিজ বেস্ট মানে কি তার সর্বোচ্চ বা যথাসাধ্য, লিখলাম আমরা। এখন কি বলছে দেখো, সমাজে শান্তি বজায় রাখার জন্য। এই যে বজায় রাখা বা বজায় রাখা ওয়ার্ডটা মানে কি ভাইয়া, তুমি জানো মেইনটেইন, মেইনটেইন। এখন জন্য আছে বা জন্য, তুমি যদি কোনো কিছুর জন্য তুমি যদি কোনো একটা ভার্ব ইউজ করতে চাও, তখন তুমি টু দিয়ে এই ভার্বটাকে লিখতে পারো যেভাবে টু মেইনটেইন। বা তুমি যদি টু না লিখে তুমি যদি লেখো যে এরকম ভাবে কি ফর দাও, যদি জন্মের জন্য কি দাও ফর দাও, তখন ভার্বের সাথে কি দিবা তুমি আইএনজি যুক্ত করে দিবা, মানে ফর মেইনটেইনিং। ওকে, তো এখন তুমি কোনটা ইউজ করবে এটা হচ্ছে তোমার উপর ডিপেন্ড করবে, মানে তোমার যে ভাবনা এটার উপর। তো আমি এখানে বলবো কি, আমরা জাস্ট আপাতত টু দিয়ে দিই। হ্যাঁ, টু মেইনটেইন, শান্তি বজায় রাখার জন্য বলছে, তো বা টু মেইনটেইন কি শান্তি, শান্তি ইংলিশ কি ভাইয়া, পিচ, PEAC, কি পিচ মানে কি ভাইয়া, শান্তি। তো সমাজে সে কি করবে ভাইয়া, টু মেইনটেইন পিচ, শান্তি বজায় রাখার জন্য সে কি করে যথাসাধ্য চেষ্টা করছে। তো ভাই টু পিচ, সরি টু মেইনটেইন পিচ মানে কি শান্তি বজায় রাখা, কোথায়, সমাজে না, তো সমাজ মানে কি সোসাইটি, আর সমাজে মানে কি ইন সোসাইটি, ইন দা সোসাইটি, আমরা সমাজটাকে নির্দিষ্ট করে দিলাম, ইন দা সোসাইটি মানে কি সমাজে সে শান্তি বজায় রাখার জন্য সে তার উচিত চেষ্টা করা। তো তার উচিত মানে কি হি শুড, তো যথাসাধ্য চেষ্টা করা মানে কি ট্রাই হিজ বেস্ট, যথাসাধ্য চেষ্টা করা কিসের জন্য, টু মেইনটেইন মানে কি বজায় রাখার জন্য, কি বজায় রাখার জন্য, পিস মানে শান্তি, কোথায়, ইন দা সোসাইটি মানে সমাজে। ওকে, তো এতটুকু গেল। তারপর আবার কি বলছে, অভাবী ও নিঃস্বদের দেখাশোনা করা, তার বজায় রাখার জন্য কি যথাসাধ্য চেষ্টা করা উচিত, হি শুড ট্রাই হিজ বেস্ট টু মেনটেন ইন দ্য সোসাইটি, এটা ক্ষমা দিব। তারপরে কি বলছে, অভাবী ও নিঃস্বদের দেখাশোনা করা, ভাই এখানে ভার্ব কোনটা আছে ভাইয়া, এখানে ভার্ব আছে কি দেখাশোনা করা। তো এখানে যেহেতু বলছে টু মেনটেন মানে কি বজায় রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করা, এখানে দেখাশোনা করা আমরা কি লিখতে পারি ভাইয়া, লোক, ঠিক আছে। তো আমরা কি লিখি, এবং তাদের আত্মনির্ভরশীল হতে অনুপ্রাণিত করা। তো দুইটা ভার্ব, এটা হচ্ছে দেখাশোনা করা, আর একটা হচ্ছে তাদের আত্মনির্ভরশীল হতে অনুপ্রাণিত করা। তো এই এবং এর আগে যে মানে বাক্যটা ওটা আমরা করি দেখাশোনা করা। টোলক, টোলক মানে কি দেখাশোনা করা, কাদেরকে ভাইয়া, টোলক অভাবী ও নিঃস্বদের, টোলক দা, টোলক দা কাদের, অভাবী লোক, অভাবী মানে কি ভাই নিডি, নিডি, এবং নিঃস্ব মানে কি যারা অসহায়, হেল্পলেস দিতে পারি। হ্যাঁ, হেল্পলেস পিপল দিয়ে দিলাম, মানে কি অসহায় মানুষ। টু লোক দা মানে এটার পরে আমরা কি লিখবো, মানে এখানে ক্ষমা দেওয়ার পরে টু লোক দা নিডি অ্যান্ড হেল্পলেস পিপল মানে কি অভাবী লোকদের কি করা, টু লোক মানে দেখাশোনা করা বা টু কেয়ার দিতে পারি, ঠিক আছে। টু লোক দা নিডি অ্যান্ড হেল্পলেস পিপল মানে এই অভাবী এবং নিঃস্বদেরকে কি করা, দেখাশোনা করা, এবং এবং অনুপ্রাণিত করা। তো এখানে আমরা ভার্বটা আগে দিয়ে দিচ্ছি, কারণ সাবজেক্ট তো ভাইয়া এই যে হি, পুরাটা একটা বড় বাক্য, আমরা হি যে সাবজেক্টটা আছে এটা সবার সামনে দিয়ে দিলাম। এবং কি করা ভাইয়া, অনুপ্রাণিত করা, অনুপ্রাণিত করা ইংরেজি কি তুমি জানো, ইন্সপায়ার, ইনস্পায়ার, এবং ইন্সপায়ার কাকে, ইন্সপায়ার কাদেরকে ভাইয়া, তাদেরকে, ইন্সপায়ার তাদের ইংলিশ কি ভাই, দ্যাম, ইন্সপায়ার দ্যাম তাদেরকে অনুপ্রাণিত করা, কি হইতে, আত্মনির্ভরশীল হইতে। বা হতে ইংলিশ তুমি কি জানো, টু বি, হতে ইংরেজি কি ভাইয়া,
টু বি, এটা আমরা গত ক্লাসেও পড়াইছি যে টু বি মানে কি হতে, আত্মনির্ভরশীল ইংলিশ কি ভাইয়া সেলফ নির্ভরশীল মানে কি সেলফ ডিপেন্ডেবল, ঠিক আছে। আত্মনির্ভরশীল কথাটার ইংলিশ কি সেলফ ডিপেন্ডেবল। এখন এই যে ওয়ার্ডগুলা দেখতেছো না ভাইয়া, এই মানে ওয়ার্ডগুলা তুমি যেগুলো না জানো যতটুকু সম্ভব তুমি কি করবা, নিজে চেষ্টা করবা মানে শেখার জন্য আর কি। সবগুলো তো মনে থাকবে না, কিন্তু চেষ্টা তো করতে পারো, ঠিক আছে। আচ্ছা, এইভাবে আমরা এই বড় বাক্যটাকে কি ইংলিশে ট্রান্সলেট করতে পারি। এখন দেখো কি বলছে, একজন ছাত্রকে অবশ্যই দেশপ্রেমিক হতে হবে। ভাইয়া সাবজেক্টকে একজন ছাত্র, তাকে কি করতে হবে, একটা কাজ করতে হবে, কাজটা অবশ্যই করতে হবে মানে কি মাস্ট, অবশ্যই হতে হবে। কি হতে হবে, দেশপ্রেমিক। তো চলো তো আগের দিকে সাবজেক্টটাকে, কাকে দেশপ্রেমিক হতে হবে, এত ভালো মানুষকে, একজন ছাত্রকে আমরা কি লিখবো, স্টুডেন্ট। স্টুডেন্ট একটা ছাত্র, অবশ্যই কোনো কিছু যদি হইতে হয় আমরা অবশ্যই পরিবর্তে কি বসাইতে পারি, মাস্ট। স্টুডেন্ট মাস্ট, একটা ছাত্রকে অবশ্যই হতে হবে, হওয়া ইংরেজি কি ভাই বি, আমরা কি লিখবো, মাস্ট বি। স্টুডেন্ট মাস্ট বি, একটা ছাত্রকে অবশ্যই হতে হবে কি, দেশপ্রেমিক। দেশপ্রেমিক ইংলিশ কি ভাইয়া, প্যাট্রিয়ট। প্যাট্রিয়ট মানে কি দেশপ্রেমিক, একটা ছাত্রকে অবশ্যই দেশপ্রেমিক হতে হবে। প্যাট্রিয়ট তো দেশপ্রেম, দেশপ্রেম প্যাট্রিয়টিক, দেশপ্রেমিক, ঠিক আছে। আচ্ছা, আমি যদি বলি যে তোমাকে অবশ্যই ডাক্তার হতে হবে, তাহলে তুমি কি বলবা, যে ইউ মাস্ট বি এ ডক্টর, তোমাকে অবশ্যই একজন ডাক্তার হতে হবে, এরকম ভাবে আমরা লিখবো। এখানে বলছে যে তার দেশের জন্য অনুভূতি থাকতে হবে। থাকতে হবে ভাইয়া, অবশ্যই কোনো কিছু যদি হয় তখন আমরা কি বসে, মাস্ট। আর যদি থাকতে হবে, করতে হবে, এরকমটা বোঝাই, আমরা কি লিখতে পারি ভাইয়া, হ্যাভ টু। মানে কোনো কিছু করতে গেলে আমরা কি লিখতে পারি, হ্যাভ টু দিতে পারি, ঠিক আছে। মানে মানে কোনো কিছু করতে বলতে কি, মানে তাকে অবশ্যই তার প্রতি থাকতে হবে আর কি। তো এটাও তুমি যদি অবশ্যই মাস্ট দিয়ে করতে পারো, কিরকম যে তার, তাহলে সাবজেক্ট কি দিতে পারি আমরা, হি। হি হ্যাভ টু, থাকা ইংলিশ কি ভাইয়া, আচ্ছা ঠিক আছে, দেখো থাকতে হবে, আমরা এভাবে না লিখে আমরা এটাকে মাস্ট দিয়ে যদি করি খুব সুন্দর হয়। যেমন কিরকম ভাবে, যে দেখো আমি দেখাচ্ছি তোমাকে, হি মাস্ট, তাকে অবশ্যই, হি মাস্ট কি থাকা, যে ভার্বটা এটা কি ভাইয়া, হ্যাভ। হ্যাভ মানে কি থাকা, তো হি মাস্ট হ্যাভ মানে কি তাকে অবশ্যই থাকতে হবে। কি থাকতে হবে ভাইয়া, অনুভূতি। মাস্ট হ্যাভ অনুভূতি ইংরেজি কি ভাইয়া, ফিল। হি মাস্ট হ্যাভ ফিল, তাকে অবশ্যই অনুভূতি থাকতে হবে কি দেশের জন্য, মানে কি দেশ মানে কি কান্ট্রি, আর দেশের জন্য কি হবে ভাইয়া, ফর হিজ কান্ট্রি, কারণ তার দেশের জন্য, ফর হিজ কান্ট্রি, তার দেশের জন্য তাকে কি করতে হবে, অবশ্যই অনুভূতি থাকতে হবে। হি মাস্ট, তাকে অবশ্যই কি, হ্যাভ মানে কি থাকতে হবে, হি মাস্ট হ্যাভ, তাকে থাকতে হবে অবশ্যই কি অনুভূতি, ফিল ফর হিজ কান্ট্রি মানে তার দেশের জন্য। ওকে, পরে কি বলছে দেখো, সেই কারণেই তাকে তার দেশের জন্য নিজেকে একজন উপকারী নাগরিক হিসেবে প্রমাণ করতে হবে। সেই কারণেই, এই যে দেখো এতটুকু একটা আলাদা ওয়ার্ড, এটা ইংরেজি তুমি জানো। সেই কারণে মানে কি ভাইয়া, এই যে আগে যে কারণটা বলছি এইটাকে যদি ইন্ডিকেট করি আমরা কি বলবো, ফর দিস রিজন। ফর দিস রিজন মানে কি সেই কারণে বা এ কারণে। ফর দিস রিজন মানে কি এ কারণে, ঠিক আছে। তো ফর দিস রিজন তাকে তার দেশের জন্য নিজেকে একজন উপকারী নাগরিক হিসেবে প্রমাণ করতে হবে, বুঝছো। এখন তোমাকে আমি কিভাবে বোঝাই এটা দেখো, এই কারণে তাকে কি করতে হবে, আমরা তাকে অবশ্যই কি প্রমাণ করতে হবে। তো এখানে সাবজেক্ট হচ্ছে তাকে, তাকে কি করতে হবে ভাইয়া, প্রমাণ করতে হবে, বুঝছো। তাকে মানে কি ভাইয়া, হি। আর প্রমাণ করতে হবে মানে কি, এই যে গত বাক্যটার মতোই, লাস্ট যে বাক্যটা, যেমন থাকতে হবে কি দিলাম, মাস্ট হ্যাভ। এখন করতে হবে মানে কি, কি করতে হবে, প্রমাণ করতে হবে, আমরা লিখতে পারি কি, মাস্ট। প্রমাণ করা ইংলিশ কি ভাইয়া, প্রুভ। মাস্ট প্রুভ মানে কি অবশ্যই প্রমাণ করতে হবে। হি মাস্ট প্রুভ, তাকে অবশ্যই প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে ভাইয়া, একজন উপকারী নাগরিক হিসেবে, বুঝছো। একজন
উপকারী নাগরিক হিসেবে প্রমাণ করতে হবে। তো একজন উপকারী নাগরিক হিসেবে, এই যে এই কথাটা দেখতেছো না ভাই, হিসেবে, হিসেবে মানে কি, আমরা এস দিয়ে শুরু করব। কি দিয়ে শুরু করব? এস। এস এ মানে হচ্ছে হিসেবে, কি হিসেবে? এজ এ একজন উপকারী নাগরিক। উপকারী ইংলিশ কি ভাইয়া? ইউজফুল। ইউজফুল মানে কি? উপকারী। তো এজ এ ইউজফুল, উপকারী কি হিসেবে? নাগরিক, সিটিজেন। সিটিজেন, একজন উপকারী নাগরিক হিসেবে, অ্যাজ এ ইউজফুল সিটিজেন, একজন উপকারী নাগরিক হিসেবে তাকে প্রমাণ করতে হবে কি তার নিজের, কাকে প্রমাণ করতে হবে? নিজেকে। তো আমরা কি লিখবো? অ্যাজ এ ইউজফুল সিটিজেন তাকে প্রমাণ করতে হবে, হি মাস্ট প্রুভ, তাকে প্রমাণ করতে হবে কি, কাকে? হিমসেলফ। হিমসেলফ মানে কি ভাইয়া? নিজেকে। এই যে নিজেকে মানে কি? হিমসেলফ। তার দেশের জন্য, তো আমরা কি লিখতে পারি? এই যে এতটুকু, তার দেশের জন্য, এটার জন্য আমরা কি লিখতে পারি? জন্য মানে কি? ফর। আর দেশ মানে কি? কান্ট্রি। কিন্তু বলছে তার দেশের জন্য, আমরা কি লিখতে পারি? ফর হিজ কান্ট্রি, তার দেশের জন্য। ওকে, তো এখন পুরো বাক্যটাকে যদি আমরা লিখি তখন কিরকম ভাবে হবে দেখো। আমি তো ছোট ছোট করে তোমাকে দেখালাম যে তুমি কিভাবে ছোট ছোট ওয়ার্ডগুলোকে জোড়া দিবা। হ্যাঁ, এখন দেখো আমরা লিখি, ফর দিস রিজন মানে কি? সেই কারণে বা এই কারণে, সাবজেক্ট কে ভাইয়া? তাকে বা সে। তাকে মানে হি, এটা সাবজেক্টিভ ফর্ম, মানে তাকে তো একটা অবজেক্টিভ ফর্ম, তো সাবজেক্ট হিসেবে বসলে আমরা কি দিব ভাইয়া? হি দিব। তাকে মানে হি, তাকে কি করতে হবে ভাইয়া? ভার্বটা প্রমাণ করতে হবে, আমরা কি লিখবো? মাস্ট প্রুভ। হি মাস্ট প্রুভ, তাকে প্রমাণ করতে হবে। কাকে প্রমাণ করতে হবে? তাকে নিজেকে। হি মাস্ট প্রুভ হিমসেলফ। হিমসেলফ, তার নিজেকে প্রমাণ করতে হবে কি হিসেবে? একজন উপকারী নাগরিক হিসেবে, বা কোনো কিছু হিসেবে হলে আমরা কি লিখি? এস দিয়ে শুরু করি। আমরা কি লিখবো? এজ এ উপকারী নাগরিক মানে কি? ইউজফুল নাগরিক। নাগরিক ইংরেজি কি? সিটিজেন। ইউজফুল সিটিজেন, উপকারী নাগরিক হিসেবে প্রমাণ করতে হবে নিজেকে তার দেশের জন্য, ফর হিজ কান্ট্রি। ফর হিজ কান্ট্রি, তার দেশের জন্য। ওকে, আচ্ছা, তারপর কি বলছে? ছাত্রছাত্রীদের তারুণ্য ও শক্তি আছে। ছাত্রছাত্রীদের তারুণ্য ও শক্তি আছে। তো আছে মানে কি ভাইয়া? হ্যাভ। কাদের আছে? ছাত্রছাত্রীদের। তো আমরা কি লিখবো? দ্য স্টুডেন্টস। দ্য স্টুডেন্টস মানে কি? সাবজেক্ট। দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের আছে মানে কি? অনেকগুলো ছাত্রছাত্রী না, তো ভাই এখানে আমরা হ্যাভ বসাবো। ঠিক আছে, যদি একটা হইতো সিঙ্গুলার তখন হ্যাজ বসাইতাম। তো দ্য স্টুডেন্টস হ্যাজ, সরি, দ্য স্টুডেন্টস হ্যাভ মানে ছাত্রছাত্রীদের আছে, হ্যাভ মানে কি? আছে। কি আছে ভাইয়া? তারুণ্য এবং শক্তি। তো ভাইয়া তারুণ্য ইংরেজি কি ভাইয়া? তুমি জানো? ইয়ত। ইয়ত হচ্ছে তারুণ্য বা যৌবন। আর শক্তি, ও হচ্ছে কি এখানে এন্ড, আর শক্তি মানুষ কি ভাইয়া? স্ট্রেংথ। শক্তি ইংরেজি কি ভাইয়া? স্ট্রেংথ দিতে পারি। আচ্ছা, এনার্জি দিই। হ্যাঁ, এনার্জি কথাটা খুব সুন্দর। ইয়ত এন্ড এনার্জি। কি আছে ছাত্রছাত্রীদের? দি স্টুডেন্টস হ্যাভ ইয়ত অ্যান্ড এনার্জি, তারুণ্য ও শক্তি আছে। তারা দেশপ্রেমের উদ্দীপনায় পূর্ণ। তারা দেশপ্রেমের উদ্দীপনায় পূর্ণ। তো কেউ যখন পূর্ণ হয় কোনো কিছু, গত যে কম্পোজিশনটা আমরা করছি এটার মধ্যে সেম একটা বাক্য আসছিল যে পূর্ণ। তো পূর্ণ কথাটা মানে কি? ফুল। কে ফুল? তারা পূর্ণ। তো তারা কি হবে ভাইয়া? দে আর। তারা, দে আর, তারা, তারা কি? পূর্ণ। তো তারা পূর্ণ কিসে পূর্ণ ভাইয়া? উদ্দীপনায় পূর্ণ। কিসে পূর্ণ? উদ্দীপনায় পূর্ণ। এই উদ্দীপনাটা কি হবে ভাইয়া? দেশপ্রেমের। আচ্ছা, উদ্দীপনাটা কি দিতে পারি? দে আর ফুল অফ। উদ্দীপনা ইংলিশ কি তুমি জানো? উদ্দীপনা, উদ্দীপনা আমরা কি দিতে পারি দেখো তো? একটা অর্থ হচ্ছে জিল। জিল অর্থ মানে কি? উদ্দীপনা। দে আর ফুল অফ জিল, তারা কি? উদ্দীপনায় পূর্ণ। কিসের? দেশপ্রেমের। দেশপ্রেম ইংলিশ কি দিতে পারি ভাইয়া? আচ্ছা, উদ্দীপনায় যেহেতু পূর্ণ, আমরা অফ না দিয়ে দেখো উদ্দীপনা ইংলিশ যদি আমরা কি দিই, যে এখানে দিতে পারি কি? জিল যদি দিই উদ্দীপনা, উদ্দীপনায় বলছে শেষে কি আছে ভাইয়া? অন্তস্থ অ আছে না, এই জন্য আমরা প্রিপোজিশন ইন দিতে পারি। দে আর ফুল ইন জেল, তারা কি? উদ্দীপনায় পূর্ণ। কিসের? দেশপ্রেমের। না, তো দেশপ্রেম ইংলিশ হচ্ছে ভাইয়া পেট্রি, কি বলে তোকে?
যে পেট্রিয়টিক মানে কি দেশপ্রেমিক, আর দেশপ্রেম মানে কি পেট্রিয়জম। তো দেশপ্রেমের বলছে না, তো আমরা কি লিখবো যে অফ পেট্রিয়জম। পেট্রি পেট্রিজম বানানটা আমার একটু পেস লাগতেছে। আচ্ছা ঠিক আছে, পেট্রিয়টিজম পেট্রিয়টিজম কি দেশপ্রেমের যে কি বলে এটাকে উদ্দীপনায় এটা পূর্ণ। দে আর ফুল ইন জেল অফ পেট্রিয়টিজম। বা তুমি এই বাক্যটাকে এইভাবে লিখতে পারো যে দে আর ফুল তারা পূর্ণ অফ দেশপ্রেমের উদ্দীপনা, দুটাকে একসাথে আমরা লিখতে পারি কি পেট্রিয়টিক পেট্রিয়টিক জিল। পেট্রিয়টিক জিল, এই যে কথাটা দেখতেছো না, এটা হচ্ছে কি দেশপ্রেমী উদ্দীপনা, দুইটাকে একসাথে করে ফেলছি পেট্রিয়টিক জিল। আমরা এইভাবে লিখতে পারি দে আর ফুল অফ পেট্রিয়টিক জিল, মানে তারা কি দেশপ্রেমিক যে উদ্দীপনা এটা তারা পূর্ণ। তো এই যে দেখো, তুমি যখন কম্পোজিশন প্যারাগ্রাফ এগুলো লিখবা, অধিকাংশ বাক্যই কিন্তু ভাইয়া অ্যাসার্টিভ সেন্টেন্সের হয় এবং বর্তমান কালের হয়। তো যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের হয়, দেখো টেন্সটা তুমি কিন্তু ভার্বের উপর ডিপেন্ড করে বা দেখে তুমি কিন্তু মানে লিখে নিতে পারবা। তো বাক্যটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, তো অধিকাংশ বাক্যে কি হবে, প্রথমে সাবজেক্ট আর ভার্ব। তো একটা বাক্য তুমি যখন গঠন করতে যাবা, বড় বাক্য বা ছোট বাক্য যেরকমই হোক, তুমি যদি আগে সাবজেক্ট এবং ভার্বের যে ব্যাপার স্যাপারটা আছে, বুঝ পরামর্শটা, এটা যদি তুমি ক্লিয়ার করে নিতে পারো, তখন বাক্যের মধ্যে বাকি যে ওয়ার্ডগুলো আছে এগুলো তুমি একটার পর একটা মানে প্র্যাকটিসের মাধ্যমে খুব সহজভাবে একটা সময় কি তুমি দক্ষ বা এটা কি বলে এটাকে মানে স্কিলফুলি তুমি এইগুলা মানে লিখে নিতে পারবা আর কিভাবে বানায় শিখে নিতে পারবা কিভাবে বানাতে হয়। জাতীয় সংকটের সময়ে তারা তাদের মূল্যবান সেবা প্রদান করতে পারে। এখানে একটা পার্ট আলাদা করে দিছে, কখন, জাতীয় সংকটের সময়ে। তো এটাকে আমরা কি করতে পারি, মানে আলাদা করে লিখতে পারি। যেমন কিভাবে লিখতে পারি আমি তোমায় বললি, জাতীয় সংকটের সময়ে। তো একটা সময়ের মধ্যে আমরা যখন দিয়েও করতে পারি, যে যখন জাতীয় সংকট হয় তখন তারা এটা করতে পারে। তখন আমরা কি দিয়ে করতে পারি, যে হুয়েন দিয়ে করতে পারি, যে হুয়েন জাতীয় সংকট হয় এটা। কিন্তু সময়ে কথাটার মানে কি, সময় মানে হচ্ছে ইন দ্য টাইম, ইন দ্য টাইম মানে বা ইন টাইম বা একই কথা আর সময় বোঝায়। আমরা এখানে জাতীয় সংকটের সময় কথাটা কিভাবে লিখতে পারি, ইন টাইমস অফ। ইন টাইমস অফ মানে কি সময়, কিসের সময় ভাইয়া, জাতীয় সংকটের। তো জাতীয় সংকট মানে কি ন্যাশনাল, জাতীয় মানে হচ্ছে ন্যাশনাল, আর সংকট মানে কি ক্রাইসিস। ক্রাইসিস দেখো ভাইয়া, ন্যাশনাল ক্রাইসিস কথাটার মানে হচ্ছে জাতীয় সংকট, আর যেহেতু বলছে সংকটের তাই আমরা অফ যুক্ত করলাম, ন্যাশনাল ক্রাইসিস অফ ন্যাশনাল ক্রাইসিসের। আর ইন টাইম মানে কি ভাই সময়ে, ইন টাইমস অফ ন্যাশনাল ক্রাইসিস। কেন এখানে ভাইয়া টাইমের সাথে এস দিলাম, কারণ দেখো জাতীয় সংকট কিন্তু এখানে একটাকে বোঝাইতেছে না, বারবার এরকম সংকট হইতে পারে। সো এখানে যেহেতু অনেকগুলো বুঝিতেছে, আমরা কি লিখলাম, ইন টাইমস অফ ন্যাশনাল ক্রাইসিস, জাতীয় সংকটের সময়ে। তারপরে এখন দেখো এই যে পরের যে পার্টটা, এখানে সাবজেক্ট কি বলছে, তারা। তো ভাইয়া এটার ভার্ব কোনটা আছে ভাইয়া, সেবা প্রদান করা, এটা হচ্ছে ভার্ব। সেবা প্রদান করা ইংরেজিটা তুমি কি জানো ভাইয়া, সার্ভ। সেবা প্রদান করা ইংরেজি কি জানো, সার্ভ। আবার এখানে কি বলছে ভাইয়া, পারে। তো পারে ইংরেজি তুমি কি জানো ভাইয়া, ক্যান। তো আমরা আগে সাবজেক্টটা দিই, দে মানে তারা, তারা পারে মানে কি দে ক্যান কি করতে পারে, বা তারা সেবা প্রদান করতে পারে, সার্ভ দে ক্যান সার্ভ, তারা সেবা প্রদান করতে পারে কি তাদের মূল্যবান সেবা। দে ক্যান সার্ভ তাদের মূল্যবান সেবা। আচ্ছা ঠিক আছে। তো তাদের মূল্যবান সেবা মানে কি, তাদের হচ্ছে ভাইয়া দেয়ার, তাদের মূল্যবান মানে কি ভ্যালুয়েবল, ভ্যালুয়েবল সেবা মানে কি ভাই, সার্ভিস। তো তাদের মূল্যবান সেবা মানে কি দেয়ার ভ্যালুয়েবল সার্ভিস, তাদের মূল্যবান সেবা তারা প্রদান করতে পারে, দে ক্যান সার্ভ। ওকে, আচ্ছা। তো তারপরে দেখো কি আছে, তারা বেসামরিক প্রতিরক্ষায় যোগ দিতে পারে এবং প্রতিরক্ষা কর্মীদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে পারে। কারা, স্টুডেন্টরা আর কি। তো এই পার্টটা আমরা আগে করি, তারপরে এবং দিয়ে বাকি পার্টটা আমরা করে নিব। তারা বেসামরিক প্রতিরক্ষায় যোগ দিতে পারে, সাবজেক্টকে ভাইয়া তারা মানে কি দে। পারে যেহেতু আছে, তো আমরা মডেল ভার্ব হিসেবে কি দিব, ক্যান। দে ক্যান, তারা পারে কি করতে পারে, যোগ দিতে।
ভাইয়া যোগ দেওয়া যে ইংলিশটা, এটা তুমি কি জানো ভাইয়া? জয়েন। জয়েন মানে কি? কোথাও যোগ দেওয়া। দে ক্যান জয়েন, তারা যোগ দিতে পারে। তারা গেল, দিতে পারে গেল, মানে যোগ দিতে পারে, এটা গেল কোথায়? বেসামরিক প্রতিরক্ষা। আবার এখানে বলছে কি অন্তস্থ অ আছে, তো অন্তস্থ অ এর জন্য আমরা কি দিলাম? ইন দিলাম। এবং বেসামরিক প্রতিরক্ষা ভাইয়া ইংরেজি কি জানো তুমি? প্রতিরক্ষা মানে কি? ডিফেন্স। হ্যাঁ, আর বেসামরিক মানে কি ভাই? সিভিল। সিভিল ডিফেন্স। সিভিল ডিফেন্স মানে কি? বেসামরিক প্রতিরক্ষা। বেসামরিক প্রতিরক্ষা। দে ক্যান জয়েন ইন সিভিল ডিফেন্স, তারা বেসামরিক প্রতিরক্ষায় যোগ দিতে পারে। এবং এন্ড তারা কি করতে পারে? এখন যে দ্বিতীয় বাক্যটা, দ্বিতীয় বাক্যটা বলছে প্রতিরক্ষা কর্মীদের সাথে হাতে হাত মিলে কাজ করতে পারে। এই যে আরেকটা মডেল ভার্ব আছে এন্ড, আমরা কি দিতে পারবো? আমরা ক্যান, কাজ করতে পারা বা কাজ করা ইংলিশ কি ভাইয়া? ওয়ার্ক। ক্যান ওয়ার্ক, তারা কি কাজ করতে পারে। এন্ড ক্যান ওয়ার্ক। আচ্ছা, একটা জিনিস দেখো ভাইয়া, তুমি এখানে ক্যান না দিলেও কিন্তু চলে, কারণ এই যে ক্যানটা দেখতেছো না, এটা কিন্তু এই ক্যানটাই ইন্ডিকেট করবে বা এই ক্যানটাই কিন্তু এটার অর্থ প্রকাশ করবে। যেমন তারা ক্যান কি করতে পারে বা সিভিল ডিফেন্সের সাথে জয়েন করতে পারে এবং কাজ করতে পারে। অ্যান্ড ওয়ার্ক কি করতে পারে ভাইয়া? কাজ করতে পারে কাদের সাথে? প্রতিরক্ষা কর্মীদের সাথে। তো সাথে যে এখানে প্রিপোজিশনটা আমরা কি লিখতে পারি? উইথ। অ্যান্ড ওয়ার্ক উইথ কাদের সাথে? প্রতিরক্ষা কর্মী। তো ভাইয়া প্রতিরক্ষা কর্মী, কর্মী মানে কি আর প্রতিরক্ষা কর্মী মানে কি? এটা হচ্ছে প্রতিরক্ষা কর্মী। দেখো ভাইয়া, আমি কর্মী মূলত এখানে একটা অর্থ প্রকাশ করে, যেটা আমরা লিখতে পারি কি? পার্সোনেল। পার্সোনেল মানে কি? কর্মী। প্রতিরক্ষা মানে কি? বা ডিফেন্স। তো অর্থটা কি দাঁড়াইলো? ডিফেন্স পার্সোনেল উইথ দা ডিফেন্স। কোথায় গেল ডিফেন্স? বানান পেস্ট লাগাই দিছি। দেখো দেখো এখানে কি বলছে যে ডিফেন্স মানে কি? FENCE, ডিফেন্স মানে প্রতিরক্ষা, আর পার্সোনেল মানে কি? কর্মী। পার্সোনেল। তো প্রতিরক্ষা কর্মীদের সাথে অ্যান্ড ওয়ার্ক উইথ দ্য ডিফেন্স পার্সোনেল, তাদের সাথে সে কি করতে পারে ভাইয়া? কাজ করতে পারে হাতে হাত মিলিয়ে। এই যে কথাটা দেখো, এটা তুমি একটু ওয়ার্ডটা তুমি চাইলে খাতার মধ্যে লিখে নিতে পারো যে কিরকম হাতে হাত মিলিয়ে মানে কি ভাইয়া? এই যে ওয়ার্ক দেখতেছো না, এই ওয়ার্কের পরে আমরা দিতে পারি হাতে হাত মিলে মানে কি? হ্যান্ডস ইন হ্যান্ড। হ্যান্ড হ্যান্ড ইন হ্যান্ড, হ্যান্ডস ইন হ্যান্ডস বা হ্যান্ড ইন হ্যান্ড, এটা দিতে পারি। হ্যান্ড ইন হ্যান্ড মানে কি ভাইয়া? হাতে হাত মিলিয়ে। হ্যান্ড ইন হ্যান্ড মানে কি? হাতে হাত মিলিয়ে। তো টোটাল অর্থটা কি দাঁড়াইলো দেখো, তারা বেসামরিক প্রতিরক্ষায় যোগ দিতে পারে। দে ক্যান জয়েন ইন সিভিল ডিফেন্স। এবং এবং এর জন্য কি ভাইয়া? অ্যান্ড প্রতিরক্ষা কর্মীদের সাথে কাজ করতে পারে। এবং কাজ করতে পারে মানে কি ভাইয়া? ওয়ার্ক। কারণ এই ক্যানটা কিন্তু এখানে ওয়ার্কটাকে মডিফাই করতেছে। তো ক্যান ওয়ার্ক মানে কি ভাইয়া? কাজ করতে পারে। কিভাবে কাজ করতে পারে ভাইয়া? হাতে হাত মিলিয়ে। তাই এটার পরে আমরা কি দিলাম? হ্যান্ডস ইন হ্যান্ডস মানে হাতে হাত মিলিয়ে কাদের সাথে? উইথ দ্য ডিফেন্স, সরি ডিফেন্স পার্সোনেল মানে কি? এটাকে কি বলতেছি আমরা? যে নিরাপত্তা বা সরি প্রতিরক্ষা কর্মীদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে পারে। তারপরে দেখো কি বলছে যে সর্বশেষ কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়, ছাত্রছাত্রীদের আরো অনেক কর্তব্য পালন করতে হয়। এই কথাটা কি বোঝাইতেছে অ্যাকচুয়ালি? দেখো, এটা হচ্ছে একটা পার্ট যে ছাত্রছাত্রীদের আরো অনেক কি করতে হয়? কর্তব্য পালন করতে হয়। কিন্তু এইটা তো সহজ, কিন্তু এখানে কি বলছে দেখো, সর্বশেষ কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। এটাকে আমরা আগে একটু লিখে নিই। সর্বশেষ মানে কি? সর্বশেষ মানে আমরা কি বুঝতে পারি? দেখো, লাস্ট। লাস্ট মানে কি? সর্বশেষ। তো আমরা লিখলাম যে লাস্ট। লাস্ট কিন্তু বলছে, লিখলাম ভাই বাট। লাস্ট বাট সর্বশেষ কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। বাট নট কি? কম গুরুত্বপূর্ণ ইংলিশ কি? নট লেস। লেস মানে কি? কম। আর গুরুত্বপূর্ণ ইংলিশ কি ভাই? ইম্পর্ট্যান্ট। ইম্পর্ট্যান্ট। তাহলে অর্থটা কি দাঁড়ালো দেখো, লাস্ট মানে কি? সর্বশেষ, কিন্তু হচ্ছে বাট। লাস্ট বাট সর্বশেষ কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। বাট নট লেস ইম্পর্ট্যান্ট, কম গুরুত্বপূর্ণ নয়। কি নয় দেখি তো?
ছাত্রছাত্রীদের আরো অনেক কর্তব্য পালন করতে হয়। সাবজেক্ট কারা ভাইয়া? সাবজেক্ট হচ্ছে ছাত্রছাত্রীরা, দ্য স্টুডেন্টস, দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের কি করতে হয় ভাইয়া? পালন করতে হয়। কি বলে ভাইয়া? দেখো তো, পালন করতে হয়, দ্য স্টুডেন্টস। দেখো, পালন করা ইংলিশ কি ভাইয়া? এটাকে কি বলতে পারি আমরা? পালন করা হচ্ছে কি দিতে পারি? প্লে দিতে পারি, কারণ অনেক কর্তব্য। প্লে, প্লে পালন করা দিতে পারি। হ্যাঁ, দ্য স্টুডেন্টস প্লে দিই। প্লে মানে কি? পালন করা। দ্য স্টুডেন্টস প্লে। আচ্ছা, এখানে কি বলছে দেখো, আরো পালন করতে হয়। এই যে আরো কথাটা দেখতেছো না ভাই? এটা হচ্ছে ভাই অলসো। আরো মানে কি বোঝায়? অলসো। তাহলে আমরা কি লিখবো দেখো তো? আহ, এই যে দেখো, দ্য স্টুডেন্টস অলসো প্লে মানে কি? আরো পালন করতে হয়। এখানে প্লে কথাটা দ্বারা কি বুঝাইতেছে ভাইয়া? পালন করা বুঝাইতেছে। তো অলসো প্লে মানে কি? আরো পালন করতে হয়। দ্য স্টুডেন্টস অলসো প্লে কি? আরো পালন করতে হয় কি? অনেক কর্তব্য ভাইয়া। অনেক ইংলিশ কি ভাইয়া? মেনি। আর কর্তব্য ইংরেজি তুমি কি জানো? ডিউটি। যেহেতু অনেকগুলা কর্তব্য, তাই ডিউটিস লিখবো। হ্যাঁ, দ্য স্টুডেন্টস অলসো প্লে মেনি ডিউটিস। তো কি করতে হয়? দ্য স্টুডেন্টদেরকে আরো পালন করতে হয় অনেক ডিউটি বা কর্তব্য, এটা বোঝাইতেছে। তারপর কি বললো? তাদের সাধারণ পড়াশোনার পাশাপাশি, তাদের সাধারণ পড়াশোনার পাশাপাশি তারা ভবিষ্যতের দায়িত্ব কাদের নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে পারে। এখানে একটু খেয়াল করো, এই পার্টটা আমরা করলাম, তারপরে এই পার্টটার সাথে এই পরের পার্টটা আমরা পরে করব। এখন দেখো কি বলছে, তাদের পড়াশোনার পাশাপাশি। পাশাপাশি কথাটা আমরা কিভাবে অ্যাড করতে পারি? সাথে সাথে, সাথে সাথে দিয়ে যোগ করতে পারি। যেমন কি, তারা পড়াশোনার সাথে সাথে এরকম একটা কাজ করতে পারে। তো যদি সাথে সাথে ইউজ করি, তখন আমরা এই ওয়ার্ডটা ইউজ করতে পারি যে অ্যাজ ওয়েল এজ। অ্যাজ ওয়েল এজ মানে কি? সাথে সাথে বা পাশাপাশি। সাথে সাথে মানে কি? পাশাপাশি বোঝাইতেছে। বা বিসাইড দিতে পারি। যদি বিসাইড হিসেবে সামনে দিই, বিসাইডস মানে কি বোঝে? তাছাড়া বা পাশাপাশি বোঝে। তো আমরা একটা কাজ করি, অ্যাজ ওয়েল এজ দিয়ে করি। আমরা কি লিখবো? অ্যাজ ওয়েল এজ মানে সেই সাথে, অ্যাজ ওয়েল এজ কি মানে পড়াশোনার সাথে সাথে, অ্যাজ ওয়েল এজ তাদের সাধারণ পড়াশোনা, অ্যাজ ওয়েল এজ দেয়ার। দেয়ার মানে কি ভাইয়া? তাদের সাধারণ পড়াশোনা মানে কি? নর্মাল। নর্মাল মানে হচ্ছে ভাইয়া সাধারণ, নর্মাল। আর পড়াশোনা মানে কি? স্টাডি, স্টাডিজ। হুম, অ্যাজ ওয়েল এজ দেয়ার নর্মাল স্টাডিজ, তাদের সাধারণ পড়ালেখার পাশাপাশি। ক্ষমা দিলাম মানে এটা দ্বারা বুঝাইতেছি কি? সাধারণ পড়াশোনার পাশাপাশি। এই লাইনটা এর পাশাপাশি দিয়ে কি করছে? আমরা পরের লাইনটার সাথে যুক্ত করব। এখানে কমা দিলাম কি? অ্যাজ ওয়েল এজ দেয়ার নর্মাল স্টাডিজ, তাদের সাধারণ পড়াশোনার পাশাপাশি তারা, সাবজেক্ট হিসেবে কি দিব ভাইয়া? দে। তারা, এখন তারা তো দিলাম, এখন ভাইয়া সাবজেক্টটা তো চলে গেছে, তো ভাইয়া ভার্বটা কোনটা দেখি তো? ভবিষ্যতের দায়িত্ব কাদের নেওয়ার জন্য? এই যে একটা জিনিস খেয়াল করো, আমি তোমাকে কিছুক্ষণ আগে একটা বাক্যের মধ্যে বলছি যে তারা ভবিষ্যতের দায়িত্ব কাদের নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে পারে। এই যে এটা হচ্ছে কাজ, প্রস্তুত করতে পারে, কিন্তু এই কাজটা কেন করতেছে? অন্য একটা উদ্দেশ্যের জন্য। এই উদ্দেশ্যটা কি? ভবিষ্যতের দায়িত্ব কাঁধে নেওয়ার জন্য। তো দুইটা ভার্ব, একটা হচ্ছে একটা উদ্দেশ্যমূলক ভার্ব যে কি ভবিষ্যতের দায়িত্ব সে কাঁধে নিবে, আর একটা হচ্ছে এই উদ্দেশ্যমূলক ভার্বটা পূর্ণ করার জন্য সে আরেকটা কাজ করবে, এটা হচ্ছে কি? প্রস্তুত করতে পারে। তো দুইটার মধ্যে যেটা উদ্দেশ্যমূলক কাজ, এটা আমরা পরে লিখব। আর যেটা মনে করো এই উদ্দেশ্যমূলক কাজটা করার জন্য করা হয়, এটা আমরা আগে করব। তো এখানে উদ্দেশ্যমূলক কাজ হচ্ছে কি? ভবিষ্যতের দায়িত্ব কাঁধে নেওয়ার জন্য, কারণ পরবর্তীতে সে কাঁধে নিবে। কিন্তু এটা করার জন্য সে কি করতেছে? প্রস্তুত করতে পারে না ভাইয়া, এটা আমরা আগে লিখব। তো দে, পারে দেওয়া আছে না ভাইয়া? পারে মানে কি? ক্যান। দে ক্যান, প্রস্তুত করতে পারা। তো প্রস্তুত করা ইংলিশ কি ভাইয়া? প্রিপেয়ার। প্রিপেয়ার, দে ক্যান প্রিপেয়ার। তো কাদের প্রস্তুত করবে? সে নিজেদেরকে না। তো এখানে সাবজেক্ট যদি হয় দে, তাহলে তাদেরকে মানে কি হবে ভাইয়া? দে ক্যান প্রিপেয়ার তাদের নিজেদেরকে। যদি এখানে কি দিছিলাম আমরা দেখো, যদি সাবজেক্ট হি হইছে, তখন তখন হি মানে কি? সে। তখন আমরা যদি বলতাম যে নিজেকে, তখন আমরা কি দিছিলাম ভাইয়া? হিমসেলফ। হিমসেলফ। এখন হচ্ছে সাবজেক্ট কি ভাইয়া? দে মানে তারা। তো তারা যদি নিজেদেরকে করে, তখন কি হবে ভাইয়া? দেমসেলফ। কি হবে? হি যদি হিমসেলফ হয়, দে কি হবে ভাইয়া? দেম সেলফ। আর যদি ভাই এখানে আই থাকতো সাবজেক্ট হিসেবে, তখন আমরা কি দিতাম ভাইয়া? মাই সেলফ। তো আশা করি এগুলো তোমরা জানো।
তো দেখো দে ক্যান প্রিপেয়ার নিজেদেরকে কি হবে এখন ভাইয়া দেম হবে না, দেম সেলফস হবে, কারণ অনেকগুলো মানুষ বুঝাইতেছে, দুঃখিত। দেম এটা তো অনেকগুলো মানুষ, তো সেলফ হবে না, কি হবে দেম সেলফস, এখানে এটা না হয়ে বিইএস হবে, হ্যাঁ দেম সেলফস। তো দে ক্যান প্রিপেয়ার দেমসেলভস, তারা কি নিজেদেরকে কি করতে পারে ভাইয়া, প্রস্তুত করতে পারে। কেন প্রস্তুত করতে পারে দেখো তো, ভবিষ্যতের দায়িত্ব কাঁধে নেওয়ার জন্য। তো কাঁধে নেওয়া যে বার্বটা এটা হচ্ছে ভাইয়া শোল্ডার, কাঁধে নেওয়া যে বার্বটা এটা হচ্ছে শোল্ডার, আর নেওয়ার জন্য আমরা টু শোল্ডার দিতে পারি বা ফর শোল্ডারিং দিতে পারি। তো টু শোল্ডারটা খুব সহজ দেখা যাইতেছে, টু শোল্ডার কি কাঁধে নেওয়ার জন্য, কি কাঁধে নেওয়ার জন্য, ভবিষ্যতের দায়িত্ব। ভাইয়া দায়িত্ব, দায়িত্ব মানে কি রেসপন্সিবিলিটি, রেসপন্সিবিলিটিস দায়িত্ব, কোথাকার দায়িত্ব, অফ ফিউচার, যেহেতু বলছে ভবিষ্যতের, অফ ফিউচার। তো ভাই অফ ফিউচার যেহেতু দিলাম, তো দায়িত্বের আগে আমরা কি দিতে পারি ভাই, দা দিতে পারি। তো টোটাল অর্থটা কি দাঁড়াইলো, টোটাল অর্থটা দাঁড়াইলো as well as their normal studies, তাদের সাধারণ পড়ার পাশাপাশি দে ক্যান তারা পারে প্রস্তুত করতে নিজেদেরকে টু শোল্ডার কাঁধে নেওয়ার জন্য দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য ফিউচার, ভবিষ্যতের দায়িত্ব কাঁধে নেওয়ার জন্য তারা নিজেদেরকে প্রস্তুত করতে পারে। এখন কি বলছে দেখো, কিন্তু দুঃখের বিষয়, এতটুকু একটা পার্ট। তারপর কি বলছে, অনেক ছাত্রছাত্রী অলস আড্ডা বা রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিয়ে তাদের মূল্যবান সময় ও শক্তি নষ্ট করছে। এই যে নিয়ে কথাটা দেখতেছো না ভাইয়া, বা মাধ্যমে, এটা দ্বারা কি আমরা কি লিখতে পারি, এবার নেওয়ার মাধ্যমে, এটা কি দিতে পারি ভাইয়া, মাধ্যমে। তো মাধ্যমে বা নিয়ে এটা আমরা বাই দিয়ে করতে পারি, অ্যাড বা থ্রো দিয়ে করতে পারি, বাই দিয়ে করতে পারি বা থ্রো দিয়ে করতে পারি। এই যে টার্মটা দেখতেছো না, যে অনেক ছাত্রছাত্রী অলস আড্ডা বা রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার মাধ্যমে, তো এই পার্টটা আমরা বাই বা থ্রো দিয়ে কি করতে পারি বা অ্যাড করতে পারি। তো এখন এই যে দুঃখের বিষয়, এটা একটা পার্ট, এবং এটাকে আমরা বাই বা থ্রো দিয়ে অ্যাড করব কার সাথে, এইটার সাথে, যে তাদের মূল্যবান সময় এবং শক্তি নষ্ট করছে। তো আমরা আগে প্রথমে এই যে এক্সট্রা পার্টটা দেখতেছো না, এটাকে লিখি কিন্তু দুঃখের বিষয়। কিন্তু মানে কি, বাট দুঃখের বিষয়, দুঃখের বিষয় কি, ম্যাটার অফ, এটা লিখবা যে ম্যাটার, ম্যাটার মানে কি বিষয়, ম্যাটার অফ সরো, সরো মানে কি দুঃখ, ম্যাটার অফ সরো দুঃখের বিষয়। বাট ম্যাটার অফ সরো আমরা দ্যাট দিতে পারি, যে ম্যাটার অফ সরো দ্যাট, কিন্তু দুঃখের বিষয় যে, সরো মানে কি দুঃখ, আর ম্যাটার মানে কি বিষয়, তো ম্যাটার অফ সরো মানে কি ভাই দুঃখের বিষয়। বাট ম্যাটার অফ সরো দ্যাট, কিন্তু দুঃখের বিষয় যে অনেক ছাত্রছাত্রী, সাবজেক্ট কি, কারা, অনেক ছাত্রছাত্রী। তো অনেক ছাত্রছাত্রী ইংলিশ কি ভাইয়া, মেনি স্টুডেন্ট, মেনি স্টুডেন্টস, অনেক ছাত্রছাত্রী। কাজটা কোনটা ভাইয়া, অনেক ছাত্রছাত্রী তাদের মূল্যবান সময় নষ্ট করতেছে ও শক্তি নষ্ট করতেছে, মেন কাজ হচ্ছে কি ভাইয়া, নষ্ট করা। তো ভাইয়া একটা জিনিস খেয়াল করো, নষ্ট করা ইংলিশ কি ভাইয়া, স্পয়েল, স্পয়েল হচ্ছে নষ্ট করা। তো সে যেহেতু, তারা যেহেতু নষ্ট করতেছে, কাজটা কিন্তু চলতেছে ভাইয়া, একটা জিনিস খেয়াল করো, যদি নষ্ট করা হয় স্পয়েল, কাজটা কিন্তু চলতেছে। তো যখন কোনো কাজ চলে আমরা জানি কি এটা কন্টিনিউয়াস টেন্স হয়, মানে একটা অক্সিলারি ভার্ব দিব, দেওয়ার পরে যে ভার্বটা হবে এই ভার্বটার সাথে আইএনজি হবে। তো যেহেতু অনেকগুলো স্টুডেন্টস, তাই এটার সাথে অক্সিলারি ভার্ব কি দিব আমরা, আর নষ্ট করা মানে কি বা স্পয়েল। তো যেহেতু নষ্ট করছে বর্তমানে, তো আমরা কি দিব, স্পয়েলিং, কাজটা যেহেতু চলতেছে, তো মেনি স্টুডেন্টস আর স্পয়েলিং, অনেক স্টুডেন্টরা কি করতেছে ভাই, নষ্ট করতেছে, কি নষ্ট করতেছে, মূল্যবান সময় এবং শক্তি, কাদের, তাদের। আমরা কি লিখবো, দেয়ার, দেয়ার মানে কি ভাই তাদের, তাদের মূল্যবান সময়, দেয়ার ভ্যালুয়েবল টাইম, ভ্যালুয়েবল, ভ্যালুয়েবল মানে কি মূল্যবান, আর এটা হচ্ছে টাইম মূল্যবান সময়, এবং কি শক্তি, বা শক্তি ইংলিশ কি ভাই, এনার্জি। তাদের মূল্যবান শক্তি এবং সময় তারা কি করতেছে, নষ্ট করতেছে। কিভাবে নষ্ট করতেছে, এই যে অলস আড্ডা বা রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার মাধ্যমে, বুঝছো, তারা যে নষ্ট করতেছে এগুলা কিভাবে, এই অলস আড্ডা বা রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার মাধ্যমে। তো মাধ্যমে আমরা থ্রু দিয়ে করতে পারি, বা কি দিতে পারি, বাই দিয়ে করতে পারি। যদি বাই দিয়ে করি আমরা কি লিখবো, যে বাই, অংশ নেওয়া একটা ভার্ব না ভাইয়া এখানে, তো অংশ নেওয়া যে ভার্বটা মানে কি, টেক পার্ট,
বা আচ্ছা টেক পার্ট না দিয়ে আমরা কিন্তু পার্টিসিপেট অর্থ কি জানো তুমি ভাই? অংশগ্রহণ করা। তো আমরা কি লিখবো? পার্টিসিপেট, পার্টিসিপেট এটা হচ্ছে ভাই ভার্ব। কিন্তু বাই যেহেতু আছে একটা প্রিপজিশন, তো এরপরে যদি ভার্ব বসে আমরা কি বসাবো? আইএনজি বসাবো। এই ছোট্টখাটো নিয়মগুলো কিন্তু ভাই আমরা বেসিক ক্লাসের মধ্যে পড়াইছি, হ্যাঁ? তো যদিও তুমি বেসিক ক্লাসটা না দেখে থাকো তুমি দেখবা, কিন্তু এখন দেখো তুমি এখন তো জানতে পারতেছো, তো এটা নোট করে রেখে ভাই মাথার মধ্যে সেট করে নিবা, হ্যাঁ? বাই পার্টিসিপেটিং মানে অংশ নেওয়ার মাধ্যমে বা অংশ নিয়ে। কোথায় অংশ নিয়ে ভাইয়া? অলস আড্ডা বা রাজনৈতিক কর্মকাণ্ডে। অলস আড্ডা, অলস মানে কি ভাইয়া? অলস মানে হচ্ছে আমরা কি জানি, দেখো অলস কথাটার মানে অ্যাকচুয়ালি কি বলতে পারি? আইডল মানে অলস বোঝাচ্ছে। এই যে আইডল মানে কি? অলস। আড্ডা, আড্ডা মানে কি ভাই? গসিপিং মানে কি? গল্প দেওয়া। এই ওয়ার্ডগুলো ভাই একটু লিখে নিও, হ্যাঁ? কারণ ওয়ার্ড যদি তুমি মোটামুটি ধারণা না থাকে ওয়ার্ড সম্পর্কে, তো তুমি বানায় এটা লিখবা কি? তুমি কি বাংলিশ লিখতে পারবা নাকি চেটিং যেভাবে করো? যে আইডিয়াল গসিপিং মানে কি? অলস আড্ডা। তোমার সবগুলো অর্থ জানতে হবে না, তুমি যে ক্যাটাগরির বা যে টপিক্সের উপর তুমি কি করবা বা ফ্রি হ্যান্ড রাইট করবা, ওই টপিক সংক্রান্ত যে ওয়ার্ডগুলো এগুলো একটু কষ্ট করে জানা নিবা, হ্যাঁ ভাইয়া? তো বাই পার্টিসিপেটিং কি করা, এটাকে অংশগ্রহণ করার মাধ্যমে কোথাকার আইডিয়াল গসিপিং মানে কি? অলস আড্ডা বা রাজনৈতিক কর্মকাণ্ডে আমরা একটা প্রিপজিশন ইন দিতে পারি, কারণ এই যে দেখো অলস আড্ডা বা রাজনৈতিক কর্মকাণ্ডে এ আছে, হ্যাঁ? ইন আইডিয়াল গসিপিং অ্যান্ড রাজনৈতিক কর্মকাণ্ড মানে কি ভাইয়া? পলিটিক্যাল, পলিটিক্যাল অ্যাক্টিভিটিস, অ্যাক্টিভিটিস পলিটিক্যাল কর্মকাণ্ডে অংশগ্রহণ করার মাধ্যমে। ওকে, তো পুরাটা বাক্য কিন্তু আমরা করে ফেললাম। কিভাবে দেখো ভাইয়া? কিন্তু দুঃখের বিষয় মানে কি? বাট মানে কিন্তু, ম্যাটার অফ সরো দ্যাট, কিন্তু ম্যাটার অফ সরো দ্যাট মানে কি? দুঃখের বিষয় যে অনেক ছাত্রছাত্রী, এটা হচ্ছে সাবজেক্ট, অনেক ছাত্রছাত্রী তারা কি করতেছে ভাই? নষ্ট করতেছে। আর স্পয়লিং মানে কি? নষ্ট করছে, চলতেছে। কি নষ্ট করতেছে? তাদের মূল্যবান সময় মানে কি? দেয়ার ভ্যালুয়েবল টাইম এবং শক্তি মানে কি? অ্যান্ড এনার্জি। কিভাবে? অংশ নিয়ে। তো বাই প্র্যাকটিসিং, পার্টিসিপেটিং মানে বাই পার্টিসিপেট মানে কি? অংশ নেওয়ার মাধ্যমে। কোথায়? অলস আড্ডা মানে কি? আইডিয়াল গসিপিং এবং রাজনৈতিক কর্মকাণ্ড অ্যান্ড পলিটিক্যাল অ্যাক্টিভিটিস। তো এগুলাতে না বা এগুলাই, এই যে কর্মকাণ্ডে, এগুলোর মধ্যে, এই জন্য প্রিপজিশন হিসেবে আমরা ইন ইউজ করছি। ওকে, এইভাবে আমরা পুরো বাক্যটাকে ট্রান্সলেট করলাম। এখন কি বলছে দেখো ভাই? এটা অনাকাঙ্ক্ষিত মানে এটা কি? আশানুরূপ না। তা আমরা এটা না, এটা হচ্ছে কি? ইট ইজ। এটা অনাকাঙ্ক্ষিত মানে কি ভাইয়া? আনওয়ান্টেড, আনওয়ান্টেড মানে কি? এটা অনাকাঙ্ক্ষিত মানে এটা আমরা চাই নাই বা এটা আমরা আশা করি নাই বা কাঙ্ক্ষিত বস্তু না। ইট ইজ আনওয়ান্টেড, এটা অনাকাঙ্ক্ষিত। এখন দেখো ভাই কি বলছে? তাদের অবশ্যই পড়াশোনা করতে হবে। এই যে দেখো অবশ্যই বলছে, তো তুমি তো এটা পারো। কিরকম? তাদের মানে কি ভাই? এখানে দে বসাবা সাবজেক্ট হিসেবে। দে, তাদের অবশ্যই পড়াশোনা করতে হবে। এখন কেন তাদের ইংরেজি কি জানি ভাই? আমরা তাদের ইংরেজি হচ্ছে ভাই দেয়ার। তো আমরা দে কেন বসাইলাম? এটাও বেসিক ক্লাসের মধ্যে আমরা বলছিলাম যে তাদের মানে হচ্ছে কি কি দেয়ার, এটা অবজেক্টিভ ফর্ম, এগুলো সাবজেক্ট হিসেবে বসতে পারে না। তো ওই যে তাদের মানে দেয়ার, এটার সাবজেক্টিভ ফর্ম মানে এটা সাবজেক্ট হিসেবে যদি বসে তখন দে বসবে, হ্যাঁ? এই সাবজেক্টিভ ফর্ম কি ভাইয়া? দে। যেমন হিজ মানে কি? তার, তো তার তো সামনে বসতে পারে না, আমরা হিজের সাবজেক্টিভ ফর্ম হি বসাই, এরকম, ঠিক আছে? যেমন আমার, আমার কি ভাই? এখানে আমার হচ্ছে মাই, তো মাই এখানে সামনে আমরা বসাবো না, মায়ের যে অবজেক্টিভ ফর্ম হচ্ছে মাই, আর সাবজেক্টিভ ফর্ম কি ভাই? আই, আই বসাই আর কি। তো তাদের পরিবর্তে আমরা কি বসাবো ভাই? দে। তাদের অবশ্যই, অবশ্যই ইংলিশ কি ভাই? মাস্ট। তাদের অবশ্যই কি? পড়াশোনা করতে হবে। তো পড়াশোনা কি করতে হবে ভাই? তাদের মাস্ট স্টাডি, ভার্ব কোনটা ভাই? পড়াশোনা করা মানে কি? স্টাডি, দে মাস্ট স্টাডি, তাদের অবশ্যই পড়াশোনা করতে হবে। এবং অ্যান্ড তাদের নৈতিক চরিত্র গঠন করতে হবে। তো এই মাস্ট দ্বারা কিন্তু হবে বোঝাইতেছে, একটা বার্ব দিলাম, এখন এন্ড দিয়ে যদি আমি আরেকটা বার্ব মানে অ্যাড করে দিই, তখন ওই মাস্টটি কিন্তু এই বার্বটাকেও মানে কি মানে প্রতিনিধিত্ব করবে। তো আমরা কি লিখবো? তাদের অবশ্যই কি করতে হবে? স্টাডি এবং নৈতিক চরিত্র গঠন। তো গঠন মানে কি ভাইয়া? ফর্ম, ফর্ম মানে কি? গঠন করা। অ্যান্ড ফর্ম কি? কি গঠন করা ভাইয়া? ফর্ম যদি হয় গঠন করা, তো মাস্ট ফর্ম মানে কি? গঠন করতে হবে। কি গঠন করতে হবে? নৈতিক চরিত্র। নৈতিক চরিত্র, নৈতিক মানে কি ভাইয়া? মোরাল, মোরাল। আর চরিত্র মানে কি ভাইয়া? ক্যারেক্টার, ক্যারেক্টার।
তাদের নৈতিক চরিত্র গঠন করতে হবে। দে মাস্ট স্টাডি, তাদেরকে অবশ্যই পড়াশোনা করতে হবে, এবং ফর্ম মানে কি গঠন করতে হবে কি মোরাল ক্যারেক্টার, নৈতিক চরিত্র। ওকে, তারপরে দেখো এই দুটি কাজ মানে এই দুটি প্রাথমিক কাজ করার পর এই পার্টটা আমরা একটু করে নেই। দেখো কোনো কিছু করার পরে যদি হয় তাহলে আমরা আফটার প্রিপোজিশনটা ইউজ করতে পারি, যে আফটার দিলাম করার পর বা আফটার করার পর বা সম্পূর্ণ করার পর। তো আমরা কি দিতে পারি, আফটার কমপ্লিট দিতে পারি, কমপ্লিট। তো আফটার একটা প্রিপোজিশন না ভাইয়া, প্রিপোজিশনের পরে ভার্ব বসলে কি হয়, ভার্বের সাথে আইএনজি হয়। আফটার কমপ্লিটিং কি কি কমপ্লিট করার পর, কাজ কি কাজ করার পর, এই দুটি কাজ করার পর। এই দুটি মানে কি, এই দুটি মানে কি লিখবো আমরা, এই দুটি তো ভাইয়া অনেকগুলো না, তো আমরা এখানে বলবো দিস। দিস মানে কি এগুলো, দিস টু, টি ডাব্লিউ ও, টি ডাব্লিউ ও, দিস টু। প্রাথমিক কাজ মানে কি ভাইয়া, প্রাথমিক মানে হচ্ছে প্রাইমারি, আর কাজ মানে কি টাস্ক। ওকে, আফটার কমপ্লিটিং দিস টু প্রাইমারি টাস্ক মানে কি, টু প্রাইমারি টাস্ক মানে কি দুটি প্রাথমিক কাজ, আর দিস দ্বারা বুঝিতেছি কি ভাই এই, আর আফটার কমপ্লিটিং মানে কি করার পর, সম্পন্ন করার পর। আমরা প্রিপোজিশন আফটার দিয়ে করলাম যেহেতু, তাই ভার্বটার সাথে কি আইএনজি বসালাম। এখন ভাই কমপ্লিট ভার্বটা কোত্থেকে আসলো ভাইয়া, অর্থটা মিল রাখার জন্য তুমি নিয়ে আসছো। হ্যাঁ, আফটার কমপ্লিটিং দিস টু প্রাইমারি টাস্ক, দুইটা কাজ করার পর, যদি তারা সময় পায়। এখন আমরা দেখব কি, যদি তারা সময় পায়, এই পার্টটাকে আমরা লিখবো। তো এই যে যদি দেখতেছো না ভাইয়া এখানে তবে, তো আমরা এটাকে যদি লিখি ইফ দিয়ে লিখবো, ইফ সরি ইট লিখে ফেলছি, কি লিখবো ইফ, যদি তারা সময় পায়। সাবজেক্ট কি ভাইয়া দে, ইফ দে। পাওয়া, পাওয়া কি হবে, পাওয়া ইংরেজি কি জানি কি ভাই গেট। ইফ দে গেট, যদি তারা পায়, কি পায় সময়। ইফ দে গেট টাইম, যদি তারা সময় পায়। এখন তবে কথাটা কিভাবে দিব, যেহেতু যদি একটা মানে এখানে একটা কন্ডিশনাল দিছি, তো যদি আমরা ক্ষমা যদি দিই এটার পরে, তখন কি হবে ভাই তবে হবে। ইফ দে গেট টাইম, ইফ দে গেট টাইম, যদি তারা সময় পায় তবে তারা অন্য কাজে নিযুক্ত হতে পারে। সাবজেক্ট কি দে, হতে পারে, পারে মানে কি ভাইয়া ক্যান, দে ক্যান, হতে নিযুক্ত হওয়া। দে ক্যান নিযুক্ত হওয়া মানে কি ভাইয়া, আমরা কি দিতে পারি নিযুক্ত হওয়া, সাপোজ এঙ্গেজ, এঙ্গেজ মানে কি নিযুক্ত হওয়া, দে ক্যান এঙ্গেজ, এনগেজ, আমরা এনগেজ করি না, নিযুক্ত হওয়া একটার সাথে কি সম্পর্কিত করা, তাই নিযুক্ত হওয়া মানে কি এনগেজ, আর ক্যান এনগেজ মানে কি হতে পারে নিযুক্ত। দে ক্যান এনগেজ, তারা নিযুক্ত হতে পারে কোথায়, নিযুক্ত হতে পারে অথবা, ভাই অথবা ইংরেজি কি তুমি জানো, অর। দে ক্যান এনগেজ অর কি নিযুক্ত হতে পারে, সরি অরটা আমরা একটু পরে দিব কেন, যখন নিযুক্ত হতে পারে কোথায়, অন্য কাজে। অন্য কাজে মানে কি ভাইয়া, আচ্ছা টোটালটা একসাথে লিখে নিতে পারি, অন্য কাজে বা অন্যান্য দায়িত্বে, দুইটা কিন্তু একসাথেই করতে পারি। দে ক্যান এনগেজ ইন, অন্য কাজ এ, অন্য কাজ ইংলিশ কি ভাইয়া ইন, আধার মানে কি অন্যান্য, আর কাজ মানে কি ভাইয়া ওয়ার্ক, আদার ওয়ার্কস। কিন্তু এখানে বলছি কি অন্যান্য কাজ এ, দেখো উচ্চারণটা বর্ধিত করলে কিন্তু এ আসতেছে, তাই আমরা প্রিপোজিশন হিসেবে কি বসালাম ইন, ইন আদার ওয়ার্কস, অন্যান্য কাজে। অথবা মানে কি অর, অথবা কি হবে অর অন্যান্য দায়িত্বে, অর ইন আদার্স ওয়ার্কস, অর কি দায়িত্ব ইংরেজি কি ভাইয়া রেসপন্সিবিলিটি, রেসপন্সিবিলিটি, লিটিস হবে কারণ দায়িত্বগুলো তো অনেক, লিটিস। এখন খেয়াল করো এখানে কিন্তু ভাই আদার দেই নাই, কারণ এই আদারটাই কিন্তু এখানে এই ওয়ার্কস এবং এই রেসপন্সিবিলিটি দুটোটাকে কি করতেছে ভাইয়া প্রতিনিধিত্ব করতেছে। তো আমরা আর আলাদা করে কি দিলাম না, আদার দিলাম না। তো এখন দেখো এই যে এত বড় একটা লাইন, এই লাইনটা মূলত আমরা কিভাবে করছি একটু খেয়াল করো। প্রথমে কি দিছি ভাইয়া, এই দুটি প্রাথমিক কাজ করার পর। তো কোনো কিছুর পরে যদি হয় ভাই আমরা আফটার দ্বারা শুরু করতে পারি। তো আফটারের পরে যদি আমরা ভার্ব দিই, যেমন কি দিছি শেষ করার পর দিছি না ভাই, শেষ করা মানে কি কমপ্লিট, এই ভার্বটার সাথে আমরা কি করছি ভাই আইএনজি দিছি কেন, কারণ একটা প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের পর ভার্ব থাকলে আমরা কি দিতে পারি ভাই আইএনজি দিতে পারি। হ্যাঁ, আফটার কমপ্লিটিং মানে সম্পূর্ণ করার পর, কি সম্পূর্ণ করার পর এই দুটি প্রাথমিক কাজ। তো এই মানে কি ভাইয়া, এই যদি একটা হইতো তখন আমরা দিস বসাইতাম, কারণ বর্তমান কালের যেহেতু অনেকগুলো আমরা কি বসাইছি ভাই দিস বসাইছি। যদি একটা হইতো আমরা কি জানি, একটা হইলে বর্তমান কালে হইলে দিস এবং অতীতে হইলে দ্যাট।
আর যদি অনেকগুলা বোঝায় বা একটার বেশি, যেমন এখানে 2টা বোঝাইছে তাই আমরা দিস বসাইছি। আর যদি এটা অতীতের বোঝাইতো তখন আমরা দোজ বসাইতাম। ঠিক আছে, এই নোটগুলো তুমি লিখে নিতে পারো। তো এখন খেয়াল করো যে এই দুটি প্রাথমিক কাজ, দিস টু, প্রাথমিক মানে কি ভাই প্রাইমারি, আর কাজ মানে কি টাস্ক বা ওয়ার্ক। তো টু প্রাইমারি টাস্ক, দুইটা কাজ করার পর যদি তারা সময় পায়, তো যদি মানে কি ভাই ইফ, তারা কি সাবজেক্ট, ইফ দে সময় পায়, পাওয়া একটা ভার্ব মানে কি গেট, ইফ দে গেট, সময় মানে কি টাইম, ইফ দে গেট টাইম, যদি তারা সময় পায়। তবে এই যে কমাটা দেখতেছো না ভাইয়া, এই কমাটা কিন্তু তবের কাজ করতেছে, যেহেতু সামনে আমরা ইফ দিলাম। তবে তারা হতে পারে, দে ক্যান মানে কি তারা পারে, কি হতে পারে ভাইয়া, নিযুক্ত হওয়া, ইংরেজি কি ভাই এনগেজ। তো দে ক্যান এনগেজ মানে কি তারা হতে পারে নিযুক্ত, বা তারা নিযুক্ত হতে পারে কোথায়, তবে তারা নিযুক্ত হতে পারে কোথায়, অন্য কাজে। তো অন্য কাজ ইংলিশ কি ভাইয়া, আদার ওয়ার্কস বা আদার্স ওয়ার্ক। আচ্ছা, একটু ঠিক করে নিব যে আদার্স ওয়ার্ক দিতে পারি, হ্যাঁ, বা আদার ওয়ার্কস দিতে পারি, একই কথা, অন্য কাজ। কিন্তু বলছে অন্য কাজ এ, উচ্চারণটা বর্ধিত করলে এখানে এ একটা অর্থ আসে, যার কারণে আমরা ইন প্রিপোজিশন দিলাম। হ্যাঁ, ইন আদার ওয়ার্কস মানে কি অন্য কাজে, অথবা মানে কি অর তাদের অন্যান্য দায়িত্বে। তো এখানে তাদের কথাটা একটু মিসিং চলে গেছে, তো আমি দিতে পারো কি দে আর দিতে পারো। অন্যান্য দায়িত্বে মানে কি ভাই, অন্যান্য তো এখানে আদার দিলাম, রেসপন্সিবিলিটিস তুমি যদি আলাদা করে দেও যে এরকমভাবে যে যে দেয়ার আদার রেসপন্সিবিলিটিস, একই কথা। ঠিক আছে, তখন অন্যান্য দায়িত্বে বা তাদের অন্যান্য দায়িত্বে কথাটা এখানে প্রকাশ পাবে। ঠিক আছে, তো এখন দেখো ভাইয়া তোমাকে এই রচনাটার বা এই কম্পোজিশনটার কি করলাম, প্রত্যেকটা লাইন হাতে মানে একটা একটা করে কি ভাইয়া ট্রান্সলেট করে দেখা দিলাম। এখন তুমি এইটার যে ওয়ার্ডগুলো তুমি জানো না, এই ওয়ার্ডগুলো তুমি শিখে তুমি নিজে নিজে তোমার নেওয়া যে স্ক্রিনশটটা, এই স্ক্রিনশটটা থেকে তুমি কি করবো ভাইয়া, সম্পূর্ণ রচনাটাকে বা কম্পোজিশনটাকে তুমি ইংলিশে ফ্রি হ্যান্ডেড করার চেষ্টা করো না দেখে। ওকে, ভালো থাকবা।